গুড মর্নিং, ওয়েলকাম টু ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আগামী দিনে ভেস্টিজ 2030 সালের মধ্যে $1 বিলিয়ন পৌঁছতে চলেছে। আর যেহেতু কোম্পানি যত টাকার ব্যবসা করে তার প্রায় 50% টাকা ডিস্ট্রিবিউটারদের মধ্যে তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেয়, তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে কোম্পানি যদি এই জায়গায় যায় তাহলে আমরাও আমাদের রোজগারটা কতটা বাড়িয়ে নিতে পারি। ভেস্টিজের ব্যবসা মানে লিডারশিপের ব্যবসা। অত লিডার হওয়ার জন্য যে ধরনের কাজ করতে হবে, যে ধরনের মাইন্ডসেট দরকার, তার উপরই আমরা শিখি, ট্রেনিং নিই। আর সেই ট্রেনিং আজকে দিচ্ছেন বর্ধমানে মিস্টার শঙ্করজিৎ গোস্বামী, বিজনেস হেড অফ ভেস্টিজ। আমি কি করে কাজ করব? কোনোদিন ইচ্ছে হলো করলাম, কোনোদিন ইচ্ছে হলো করলাম না। এইভাবে মাঝে মাঝে করার, মাঝে মাঝে না করা, এর থেকে ভালো আপনি কাজ করবেন না। কারণ কি জানেন তো, মানে এরকম লোকগুলো হচ্ছে এরকম লোক যারা নিজে তো সাকসেস হবো না, উল্টো মার্কেটে গিয়ে বলবো হেস্টিসটা আমিও করেছিলাম, বুঝলে বাবু, একই কাজ করলাম, অতি করেছি, 5 বছর করেছি, কিছু লাগবে আড্ডা মারতে এসেছিলেন। এরকম আড্ডা মারার থেকে না মারা হবে। যারা কাজ করবে হয় সিরিয়াসলি করো। আপনি নিজে বলুন, যদি আপনি কোনো জায়গায় চাকরি করেন, এনিবডি ইজ দেয়ার যে চাকরি করে? স্যার আপনার স্কুলে ইচ্ছে হলো যেদিনকে ইচ্ছে হলো গেলাম, ইচ্ছে হলো গেলাম না, মাঝে মাঝে গেলাম, মাঝে মাঝে গেলাম না, 2 ঘন্টা স্কুলে থাকলাম, বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম, চাকরি কি থাকবে? থাকবে না। যারা ব্যবসা করেন, এনিবডি কেউ ট্র্যাডিশনাল বিজনেস করেন, হ্যাঁ, তো নিশ্চয়ই দোকান টোকান কিছু রয়েছে। তো ইচ্ছে হলে ঘুরলাম, ইচ্ছে হলে ঘুরলাম না, আমার দোকান 7 দিন বন্ধ রাখবো, রাত 3টার সময় দোকান খুলবো, হেভি কোনো দুপুর 3টায় করবো না, রাত 3টায় খুলবো, 2 দিন চালাবো, তারপরে 15 দিন বন্ধ রাখবো, আমার ইচ্ছা। আর এই বিজনেসে মাঝে মাঝে বেড়াতে আসবেন, আর কাজ নেই হবে। আর তারপরে বলবেন নেটওয়ার্ক করেছি, ইনকাম হয় না, নেটওয়ার্ক থেকে সাকসেস হয় না। আরে কাজটা তো কোনো করে আগে। আপনি দোকান যদি নিয়মিত না করেন, আপনার ব্যবসাও চলবে না। আপনি চাকরিতে যদি নিয়মিত না যান, আপনার চাকরিটিও থাকবে না। তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে কাজ করলে সফল কোনোদিনও হওয়া যায় না, প্রত্যেকে করবেন না। আর যদি করবেন, সফল হওয়ার জন্য ওয়ার্ক লাইক আ লিডার। লিডার কিভাবে কাজ করে না, প্রফেশনাল যারা তারা ওয়ার্ক করে বাই দ্য শিডিউল। তারা শিডিউল অনুযায়ী চলে যাচ্ছে। হ্যাঁ, সেট করে। তো যারা প্রফেশনাল হয় না, they work by the schedule, তাদের শিডিউল থাকে। দেখুন, I am also a professional person, আমিও এখানে চাকরি করি। তা বলে কি আমার কোনো পার্সোনাল লাইফ নেই? তা বলে কি আমার বউ বাচ্চা নেই? আমার বন্ধু বান্ধব নেই? আমি সবগুলোই ম্যানেজ করি, প্রত্যেকটা জিনিস ম্যানেজ করি, কিন্তু অ্যাজ পার দ্য শিডিউল রয়েছে। কিরকম আমি বলছি, এক্সাম্পল, 2 মে আমাদের চ্যাম্পিয়ন্স ডে থাকে। অন অ্যান অ্যাভারেজ চ্যাম্পিয়ন্স ডে আমি প্রত্যেক মাসে কলকাতা অফিসে থাকি, এই মাসে পাবেন না। কেন পাবেন না? কারণ 2 মে আমার মেয়ের জন্মদিন, আগে থেকে প্ল্যান করা আছে, ওই দিন আমি ছুটি নেব। ঠিক পরের মাসের 28, 29, 30 আমাকে পাবেন না। কেন? ওই দিন প্ল্যান করা আছে আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে আমাদের গেট টুগেদার রয়েছে, আমি ওখানে থাকবো। জুন মাসের প্ল্যান এখন থেকে করা আছে। তো ওয়ার্ক অ্যাজ এ শিডিউল। আমিও আমার ফ্যামিলিকে টাইম দিই, আমিও বন্ধু বান্ধবকে টাইম দিই, আমার নিজস্ব টাইমও রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য মি টাইম। আমি সেটাও সেলিব্রেট করি প্রত্যেকটা জায়গায়, কিন্তু অ্যাজ পার দ্য শিডিউল। এরকম নয় যে বেসিকে এলামই না আর বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়ালাম। নো, কাজও করি, প্রত্যেকটা জিনিসকে ম্যানেজও করি, কারণ আমার প্রত্যেকটা শিডিউল ধরে আমার চলা থাকে, প্রত্যেকটা কাজ। তো যে প্রফেশনাল হবে সে অলওয়েজ কাজ করবে অ্যাজ এ ওয়ার্ক হিসেবে, অ্যাজ এ পুরোপুরি তার শিডিউল হিসেবে সে কাজ করবে। তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। যে যারা অ্যামেচার হয় তারা খালি ফিল লাইক নিজের মতো কাজ করে, কিন্তু যারা প্রফেশনাল হয় তারা কিন্তু শিডিউল অনুযায়ী কাজ করে। দ্বিতীয়, যারা প্রফেশনাল হয় তারা অলওয়েজ ফলো করে দ্য ডেইলি মেথড অফ অপারেশন। What do you mean by the daily method of operation? দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনের একটা কাজের প্রক্রিয়া রয়েছে, একটা কাজের এসওপি যাকে আমরা বলি, সেটা প্রসেস করেছে। কিরকম? যিনি চাকরি করেন, যেরকম স্যার যখন স্কুলে যান, তো স্যারের কিছু কাজ রয়েছে দিনের দিন, সেটা রোজ স্যারকে বলতে হয় না।
তার প্রিন্সিপাল এসে রোজ থেকে বলে না তোমার আজকে এই ক্লাসে যেতে হবে, এই ক্লাসের ছেলেকে এইটা বলতে হবে, রোজ কি বলে স্যার? নো, স্যার জানে ভালো করে, স্যারের শিডিউল রয়েছে যে আমি সকালবেলায় যাব, আমার পাত্রে হচ্ছে প্রার্থনা করা, সেখানে আমি যে প্রেয়ার রুমে দাঁড়ালাম, বা তারপরে আমার এই ক্লাস, তারপরে এই ক্লাস, তারপরে এই ক্লাস, প্রত্যেকদিন ছেলেদেরকে এই সাবজেক্ট পড়ানো, তাদের খাতা চেক করা, তাদের এক্সাম নেওয়া, দ্যাট ইজ এ প্রসেস যেটাকে উনি রেগুলার বেসিসে ফলো করে। আমি যখন অফিসে যাই আমার যে প্রসেস রয়েছে, আমাকে ফার্স্ট থেকে হোয়াটসঅ্যাপ চেক করতে হয়, কারা কারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছে, সারা রাতে যা যা মেসেজ পাঠিয়েছে আমি সেগুলো রিপ্লাই দিই, দেন আমার মেল চেক করি, দেন আমার ফেসবুক চেক করি, দেন আমার শিডিউল চেক করি, আমার সেদিকে মিটিং থাকলে সেই মিটিং কমপ্লিট করি। তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ডেইলি ওয়ার্ক মেথড রয়েছে। আপনারা যারা হোম মেকার, আপনাদেরও একটা ডেইলি রয়েছে, সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, বাড়ির জন্য চা বানাতে হবে, বাচ্চাদের জন্য জল খাবার বানাতে হবে। কেউ রোজ এসে বলে দেয়? নো, দ্যাটস আ প্রসেস। তো যারা কাজ করে অ্যাজ এ প্রফেশনাল তাদেরও কিন্তু একটা প্রসেস থাকে, বাট অ্যাজ এ নেটওয়ার্কার, অ্যাজ এ ডিস্ট্রিবিউটর, কোনোদিন ইচ্ছে হলো লোককে দুটো প্ল্যান দেখিয়ে দিলাম, কোনোদিন ইচ্ছে হলো একটা সাবান বেচে দিলাম, কোনোদিন ইচ্ছে হলো একটা মিটিং অ্যাটেন্ড করে নিলাম, কোনোদিন ইচ্ছে হলো কাউকে ফোন করে নিলাম, চলবে? নো, ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ এ প্রফেশনাল। আপনার ডেইলি কিছু কাজ আসে, আর সেই ডেইলি কাজগুলোকে উইদাউট এনি ফেল আপনাকে রেগুলার বেসিসে পারফর্ম করতে হবে, যেটাকে বলা হয় দ্য ডেইলি মেথড অফ অপারেশন। রেগুলার আমার কি কাজের মধ্যে পড়ে। তারপরে বলছি লিডার ক্রিয়েট লিডার। লিডার কারা তৈরি করতে পারে? সে নিজে লিডার হবে, রাইট? ব্যাপারটা কিরকম ধরুন, আমাদের ভালো করে জানি যে আমাদের গভর্নমেন্টের একটা রুলস আছে যে কোনো বাচ্চার বিয়ে দেওয়ার একটা নির্দিষ্ট বয়স সীমা রয়েছে, রাইট? মেয়েদের ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি বলতে পারবো 18 বা 20 আর whatever, রাইট? এবার ধরুন যদি একটা 12 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয় এবং সেই 12 বছরের বাচ্চা মেয়ে যদি একটা নতুন বাচ্চার জন্ম দেয়, কি হবে? বাচ্চাও অসুস্থ হবে, আর জন্ম দিতে গিয়ে সেই 12 বছরের মেয়েটাও অসুস্থ হবে। ঠিক এখানেও সেরকম হয়, একজন বোন ডাইরেক্টর আর একজন বোন ডাইরেক্টরের জন্ম দিচ্ছে, কি হবে? যে নতুন বোন ডাইরেক্টর সে তো মরবেই মরবে, আর তাকে জন্ম দিতে গিয়ে তার আপলাইন বোন ডাইরেক্টর সেও মরবে। কারণ নিজে লিডার হলাম না, আমি নতুন লিডার তৈরি করছি। ঠিক এরকমই হয় না? 12 বছরের মেয়ে যদি বলে আমি বাচ্চা, আমি একটা নতুন বাচ্চার জন্ম দিচ্ছি, ঠিক সেম সেখানেও হয়। আগে নিজে তো লিডার হন, আগে নিজে তো প্রাপ্তবয়স্ক হন। নিজে ঠিক করে দাঁড়াতে পারেন না, আপনি আরেকজনকে দাঁড়ানো শেখাবেন। আরে নিজে ঠিক করে মিটিং করতে পারি না, আমি আরেকজনের মিটিং শেখাতে যাচ্ছি। আরে আপনি নিজেকে তো তৈরি করুন, নিজেকে তো প্রিপেয়ার করুন, নিজেকে তো লিডার তৈরি করুন, তবে তো আপনি লিডার প্রডিউস করতে পারবেন। আগে নিজে প্রাপ্তবয়স্ক হন এই বিজনেসের মধ্যে। সেই জন্য বলা হয় লিডার অনলি এবল টু ক্রিয়েট লিডার। কোন বাচ্চা একটা বাচ্চার জন্ম দিতে পারে না, রাইট? তারপরে কনসিস্টেন্সি বিল্ডস দ্য মোটিভেশন। ওই কিছু থাকে না, করে দেবো, ফাটিয়ে দেবো, দেখিয়ে দেবো, হ্যাঁ? এই যেমন বলে বসে দেখবেন, ফাটিয়ে দেবো, করিয়ে দেবো, দেখিয়ে দেবো, যেটা করার সাথে সাতটাই পাওয়া যায় কেন, ঠিক এখানে হচ্ছে আপনার এই করিয়ে দেবো, ফাটিয়ে দেবো দেখার দরকার নেই। রেগুলার যে কাজটা আছে ওটা রেগুলার বেসিসে করতে হবে, কনসিস্টেন্টলি করা, রেগুলার করা। আপনি কত মোটিভেট হয়ে একদিনে 50টা মিটিং করলাম আর তারপর 5 মাস আপনি গায়েব হয়ে গেলেন, তার প্রত্যেকে ভালো আপনি প্রতিদিন করুন, 5টা লোকের করুন, 2টো লোকের করুন, কিন্তু প্রতিদিন করুন। পুরে তো গেছিলেন, অনেক ছেলে লাগে কি পরীক্ষার আগের দিন পরে ফাটিয়ে স্টেজে মেরে দেবো, তারা কোনোদিনও 30-এর বেশি পায় না। কিন্তু যারা 80, 90, 100 পায় তারা কিন্তু একদিনে ফাটায় না, তারা প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে, যাতে তারা গিয়ে 100 জায়গায় পৌঁছাতে পারে, রাইট? সো অলওয়েজ কনসিস্টেন্সি আপনার মোটিভেশনকেও কিন্তু বিল্ড করতে সাহায্য করে। তো বিল্ড করতে সাহায্য করে। সো কনসিস্টেন্টলি রেগুলার বেসিসে অল্প কাজ কিন্তু রেগুলার বেসিসে করে যাওয়া, এটা হচ্ছে সাকসেসের সবথেকে বড় মন্ত্র। এবার এগুলো কেন দরকার? ওই যে অ্যাক্টিভিটি, যেটা আমাদের বিজনেসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অ্যাক্টিভিটি ক্রিয়েটস করে মোমেন্টাম, মোমেন্টাম তৈরি করে অর্গানাইজেশন, আর অর্গানাইজেশন ক্রিয়েটস করে আপনার ইনকাম। তাহলে আমাদের এই বিজনেসের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য অ্যাক্টিভিটি। কাজ করতে থাকুন, কিছু না কিছু নিজের টিমের সঙ্গে, প্রোগ্রামের সঙ্গে যুক্ত রাখুন। কারণ যদি লোকেদেরকে আপনি কন্টিনিউয়াস প্রোগ্রামের মধ্যে যুক্ত না রাখেন, তাহলে লোকেরা ঘরে খালি মাথায় বসে থাকে, আর খালি দিমাগ শয়তান কি বাতি, তখনই হয়তো দুষ্টু বুদ্ধি বলে বলে
এর পেছনে একটু উঙ্গলি করে দেবো, ওর পেছনে একটু কাঠি করে দেবো, এখানে একটু এটা বলে দেবো, ওইটা একটু দেখে নেবো, এবং এই করে টিম কিন্তু বরবাদ হয়ে যায়। তো অলওয়েজ টিমকে যদি বেঁধে রাখতে হয়, এগিয়ে নিয়ে যেতে হয়, একটাই মন্ত্র, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি। যত বেশি অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন, তত আপনার টিমের মধ্যে মোমেন্টাম তৈরি হবে, লোকেরা কন্টিনিউয়াস বিরত রাখবে। দেখবেন আমাদের এই মিটিং যখন হয়, বহু লোক রয়েছে যারা এই মিটিংটা শোনার জন্য একবার আসে, সারা মাস তাদের আর পাত্তা পাওয়া যায় না। আরে কি আছে না, তারা বিরাট তারা নিজেরাই ভালো করে যাবে। আরে তোমাকে তো খালি মিটিং এ দেখা যায়, কারো কাছে তো আর কোনোদিনও আসতে দেখা যায় না। তাহলে যখন মিটিং এর দিনও বাইরে আসে, এরকম যদি মাসে 30টা মিটিং হয়, তাহলে 30 দিনই তো বেরোবে সে। তো অলওয়েজ অ্যাক্টিভিটি লোকেদের মোমেন্টাম তৈরি হয়, মোমেন্টাম অর্গানাইজেশন তৈরি হয়, আর অর্গানাইজেশনই কিন্তু আপনাকে ইনকাম দেয়। কোনো অ্যাক্টিভিটি বা কোনো ক্রিয়েটিভিটি আপনাকে ইনকাম দেয় না, অলওয়েজ অর্গানাইজেশন আপনাকে ইনকাম দিতে সাহায্য করে। চলুন এগিয়ে নিয়ে যাই যে হোয়াট ইজ ইউর ডেইলি অপারেশন মেথড, কি কি কাজ অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আমাদের রেগুলার বেসিসে করতে হয়। আমাদের রেগুলার বেসিসে করতে হয়, দ্যাট ইজ দ্য প্রসপেক্টিং, রিটেলিং, প্ল্যান শো, ফলো আপ এন্ড টিম ট্রেনিং। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দ্যাটস কল্ড দ্য প্রসপেক্টিং, রাইট? আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই দ্য প্রসপেক্টিং? প্রসপেক্টিং বলতে আমরা বুঝি কি মনে হয়? প্রসপেক্টিং বলতে ম্যাম কি মনে হয়? হোয়াট ডু ইউ মিন বাই দ্য প্রসপেক্টিং? আলাপ করা। ম্যাম আপনার কি মনে হয়? জানি না। দেখুন, ঠিক বললে আপনি স্টেজে থেকে প্রাইজ দেবো না, আর ভুল বললে কোনো কিছু ক্ষতি হল না। তো মন খুলে বলতে পারেন, কোনো ভুল ঠিকের ব্যাপার না। কি মনে হয় প্রসপেক্টিং বলতে? হাফ বিনিময়। ভেরি গুড, হোয়াট আ ওয়ান্ডারফুল টার্ম, হাফ বিনিময়। চলুন, এনিথিং এলস? প্রসপেক্টিং বলতে আমরা কি বুঝি? দ্যাট ইজ যেটা আপনারা বললেন যে আলাপ পরিচয় বা যে ভাব বিনিময়, অর্থাৎ একটা লোকের সঙ্গে পরিচিতি ঘটানো। প্রসপেক্টিং আমরা বলতে বুঝি আননোন একটা লোকের সঙ্গে বা নতুন লোকের সঙ্গে নিজের রিলেশনশিপ বা নিজের কথাবার্তা বা বন্ধুত্ব, আলাপ পরিচয়, এই জিনিসটাকে বাড়ানোর জন্য। ইটস নট আ ট্রেনিং, ইটস নট আ মিটিং। প্রসপেক্টিং এর লোকেরা ভুল কি করে, অনেক সময় আমি লোকে দেখেছি, স্যার আজকে না 5টা প্রসপেক্টিং করলাম। আর কোথায়? বর্ধমান স্টেশনে। আর কিরকম? বলে একজন লোক ট্রেন ধরতে যাচ্ছিল, তাকে বললাম দাদা 2 মিনিটে দাঁড়াও, 2 মিনিটে তোমাকে বেসিস বুঝিয়ে দেবো। কিচ্ছু ছিল না, খালি একটা লটারি টিকিট ছিল মাটিতে পড়ে, সেই লটারি টিকিট নিয়ে তার মধ্যে 4টে গোল্লা করে 5 মিনিটে তার বেসিসটা বুঝিয়ে দিয়ে এসেছে। আর এটা প্রসপেক্ট। ওই লোকটা কাজ করবে, ওর মাথার মধ্যে ঢুকবে তখন কিছু, ওর কাছে হচ্ছে আমার ট্রেনটা দাঁড়িয়ে আছে, ভাই ট্রেনটা ছেড়ে গেলে পরবর্তী ট্রেন আমার 2 ঘন্টা পরে পাবো, তুই আমাকে ছাড়া লাগে বাবা। আর আমরা যখন ধরতে আপনাকে বোঝাচ্ছি 2 মিনিট লাগবে বোঝাতে। আরে 2 মিনিটে যদি ব্যবসা বুঝিয়ে দিতেন, তাহলে তো 2 মিনিটেই কাজ হতো, 2 মিনিটের নুডলসই তৈরি হবে, ব্যবসা তৈরি হবে না। ঠিক? তো প্রসপেক্টিং হচ্ছে জাস্ট একটা লোকের সঙ্গে পরিচয় হওয়া। আরে স্যার গুড মর্নিং, কেমন আছেন আপনি? আপনার নাম কি স্যার? আপনার বাড়ি কোথায়? স্যার আমার কাছে একটা ভালো ব্যাপার আছে, আপনি পরে আপনার সঙ্গে কথা বলবো একটা এই বিষয় নিয়ে। স্যার আপনার মোবাইল নাম্বার কি পেতে পারি? আমার মোবাইল নাম্বার হচ্ছে এটা, বা আমার কার্ড হচ্ছে এটা। স্যার আপনারটা কি পেতে পারি? একদিন বসে আমরা কথা বলবো। দ্যাটস অল। তো প্রসপেক্টিং হচ্ছে হার্ডলি 2 থেকে 3 মিনিট, নট মোর দ্যান দ্যাট। একটা রিল দেখতে যতটা সময় লাগে, একটা প্রসপেক্টিং ও করতে ঠিক ততটাই সময় লাগে। এর থেকে বেশি সময় প্রসপেক্টিং হয়। কেন? লোকেদের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। একটা সময় ছিল যখন যে কোনো ভিডিও তৈরি হতো 20 মিনিট 24 মিনিটে, কারণ মানুষ কমসে কম 20 মিনিট 24 মিনিট অ্যাটেনটিভ ছিল। বাট আজকের দিনে দাঁড়িয়ে একটা 2 মিনিটের রিল আমরা 30 সেকেন্ডের মধ্যে ডিসাইড করি যে সেই রিলটাকে কোম্পানি দেখবো নাকি সেটাকে স্ক্রল করে দিয়ে সেকেন্ডে বেরিয়ে যাবো। তো 30 সেকেন্ড অ্যাটেনশন স্প্যান, আর সেখানে আর লোকেরা প্রসপেক্টিং করে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। তারপরে স্যার জয়েন করো না কেন বলুন তো? কারণ নিশ্চয়ই ওর মধ্যে হ্যাঁ স্যার ওই লোকটা ঠিক ছিল না, আমি স্যার 2 ঘন্টা ধরে বুঝিয়েছিলাম, জয়েন করেনি। তারপরে কেন করবে সে জয়েনিং ভাই? তুমি লোককে ব্যবসা করতে গেছো না তাকে পরিশ্রম করতে গেছো? এটা তো জ্বালাতন করো লোককে, এবং এই জন্য লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং এ গালাগালি করে। লোকেরা বেফালতু জ্বালাতন করতে আসছে তাদের কাছে। প্রসপেক্টিং অলওয়েজ 2 থেকে 3 মিনিট, জাস্ট খালি আলাপ পরিচয় বিনিময়কে করা। যখন আপনার আলাপ পরিচয় হলো, বাড়িতে গিয়ে যে ফলো আপ রয়েছে, সেই ফলো আপের নিয়ম হচ্ছে তার সঙ্গে পরবর্তীকালে কন্ট্যাক্ট করে তার কাছে সময় নিয়ে যে স্যার আপনাকে পুরো জিনিসটা বোঝাতে আধা ঘন্টা থেকে 40 মিনিট, কতক্ষণ বললাম? নট মোর দ্যান দ্যাট। তার জন্য নিজের স্পিচ প্রিপারেশন করুন,
যদি মনে হয় আমার কিভাবে স্পিচ প্রিপারেশন করবো জানি না, ভেস্টিজ আপনাকে প্রসপেক্টিং টুলস করে দিয়েছে। 18 মিনিটের মধ্যে এন্টায়ার কোম্পানির সম্বন্ধে সবকিছু শেষ। তো 18 মিনিটের মধ্যে হয়, তারপরেও কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে। তো 30 থেকে 40 মিনিটের সময় নেওয়া। সেই সময় যখন আমরা যারা যাবো গিয়ে মিটিং করবো, দ্যাটস কল্ড দ্য মিটিং অর দ্য প্ল্যান শো। আমরা এই প্ল্যান শো আর প্রসপেক্টিং এই দুটোকে ঘুরিয়ে ফেলি কোনো জায়গায়, এবং সেই জন্য লোকেরা অ্যাট্রাক্ট হয় না। তো ফার্স্ট 2 থেকে 3 মিনিটে আলাপ পরিচয়, সময় নিলাম 30 থেকে 40 মিনিট, তখন গিয়ে তাকে আমি বিজনেসের সম্বন্ধে বোঝাবো। আচ্ছা, এখানেও এবার লোকেরা মিটিং করতে যায়। একদিন একটা লোক কি করছে না, বলো একটা লোক আসবে স্যার, নতুন প্রত্যেক মিটিং করবো আজকে। খুব ভালো, তখন বাজে মোটামুটি 11টা সাড়ে 11টা। আমার কোথাও যাওয়ার ছিল অফিস থেকে, তো আমি অফিস থেকে বেরোলাম। বিকেল বেলায় 5টা সাড়ে 5টায় এসে দেখছি ভদ্রলোকের কথা বলছে, জানো কে বলে, ওই যে সকালবেলা এসেছিল 11টার সময়, এখন অব্দি বসে বোঝাচ্ছে। আমি কি বোঝালে স্যার? 2 ঘন্টা খালি ফ্ল্যাশ বুঝিয়েছি, 1.5 ঘন্টা ধরে ফিরোলিনা বুঝিয়েছি, তারপরে বলছি ম্যাডাম নিচ্ছে না, এরপরে প্ল্যান শোটা শুরু করবো, এরপরে বাকি আছে। Your plan show should be আধা ঘন্টা থেকে 40 মিনিট। আপনার তারপর লোক জয়েন করলো, তারপর তাকে ডেভেলপ করার জন্য প্রোডাক্ট ট্রেনিং রয়েছে, আপনি সেখানে প্রোডাক্ট ট্রেনিং করুন, এবং সেখানেও যদি 2 ঘন্টা করে প্রোডাক্ট ট্রেনিং করেন, আপনার টিমে কোনো লোক থাকবে না, গ্যারান্টেড। আপনি একটা প্রোডাক্ট একদিন খুব খরচ আপনার 15 থেকে 20 মিনিট। আরে পয়েন্টই তো বলবেন, তার বেনিফিটস তো বলবেন। বাট আমরা কি করি, সমস্ত কাজের কথা বাদ দিয়ে অকাজের কথা। কচ্ছপ জানেন? হ্যাঁ, সিরুলিনা খায় 400 বছর বাঁচে, আপনিও খান কেন? আপনি কচ্ছপ? রানী ক্লিওপেট্রা অ্যালোভেরা মারতো, আরে সেই সময় সাবান ছিল না তাই মারতো, এখন কোনো আমি অ্যালোভেরা মারতে হবো? ভাই অ্যালোভেরা কি আমার কি লাভ হবে তুমি সেটা বল না। এটা ফালতু কথাবার্তা আমরা বলে টাইম ওয়েস্ট করি। সো ডোন্ট ওয়েস্ট দিস টাইম। আপনার সময় যেরকম প্রিসিয়াস, লোকেদের সময় কিন্তু প্রিসিয়াস। তাহলে আপনার প্রসপেক্টিং হবে 2 থেকে 3 মিনিট, আপনার প্রথম যেটা মিটিং হবে সেটা আধা ঘন্টা থেকে 40 মিনিট, লোক জয়েন করলো, এরপর আধা ঘন্টা করে আপনি মিটিং করুন, সেখানে প্রোডাক্টের সম্বন্ধে বোঝান, সেখান থেকে বিজনেস সম্বন্ধে বোঝান, এগিয়ে নিয়ে যান, তার জন্য আপনার কাছে যথেষ্ট সময় রয়েছে, রাইট? বাট করতে কি হবে, রেগুলার বেসিসে প্রসপেক্টিং, রেগুলার রিটেলিং অফ প্রোডাক্ট, এর উপর আমি ওর ডিটেইলস দিয়ে বলে এখন আর কিছু বলছি না। প্ল্যান শো বা যেখানে আমরা বলছি প্রোডাক্ট ডেমোস্ট্রেশন বা আপনার লোকের বিজনেসকে বোঝানো, ফলো আপ এবং নিজের টিমের ট্রেনিং করা, এই 5টি কাজ যে কোনো নেটওয়ার্কারকে রেগুলার বেসিসে করতে হয়। হোয়াট এভার ইউর আপনার র্যাঙ্ক, আপনি 5% হন চাই ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর, এই বিজনেসের সাকসেস হতে হলে এই 5টা কাজ রেগুলার বেসিসে আপনাকে প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি আপনাকে করে যেতে হবে। এগিয়ে নিয়ে গিয়ে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি যেটা আমাদের রয়েছে, আমি যদি এখানে জিজ্ঞেস করি মোটামুটি একটা লোককে কতদিন কাজ করা উচিত, মাসে কতদিন কাজ করা উচিত, এক মাসে, মাসের মধ্যে কদিন? আমি জানি এখানে 30 দিন না, লোকেরা বাজে 35 দিনও বলতে হয়। করবেনটা কদিন? আমাকে তো 30 দিন বলে এখানে বাবা দেখুন ম্যাডাম 30 দিন বলছে, তালি মারুন সবাই। কালকে সকালবেলায় ম্যাডাম কোথায়? ও আজকে তো আমি বাকি বাড়ি এসেছি। আমি নিজের 30 দিন কাজ করি না, তো আপনি কি করে করবেন? কেউই করবে না। তো ইউ নিড আ সোশ্যাল লাইফ, আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ আপনি নিন। আমি বাদ দিয়ে একজন প্রফেশনাল, যেরকম আমাদেরও ভাই 4টে সুবিধাকে, একটা স্যাটারডে লিভ থাকে, প্রত্যেক মাসে আমাদের 12 মাসে 13 পর্বণ, 2-1টা পর্বণ তো ঢুকেই যাবে কোনো না কোনো কিছু, তাহলে মোটামুটি 5-6 দিন তো এমনিও চলে যায়। একদিন ইচ্ছে হলো করলাম না, একদিন মাথা ব্যথা, একদিন পা ব্যথা, একদিন বাড়ির রেট, একদিন ওর রেট, সবকিছু যদি আমি বাদ দিই, 10 দিন 11 দিন যদি বাদ দিই, 20 দিন তো কাজ করবেন। বলা যায় কি যায় না? আপনি যদি এটাকে সিরিয়াসলি বিজনেস হিসেবে ট্রিট করেন এবং ক্যারিয়ার হিসেবে ট্রিট করেন, অ্যাটলিস্ট 20 দিন তো আপনাকে দিতে হবে স্যার, রাইট? তো 20 ডেজ যদি আমরা এখানে কাজ করি, তাহলে ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে আমাকে র‍্যাঙ্ক বা লেভেল বাড়ে কখন, যখন ফার্স্ট হচ্ছে আমার যে ডেইলি কাজ সেটা রেগুলার বেসিসে করা, কনসিস্টেন্টলি অ্যাটলিস্ট 20 দিন তো মাসে কাজটা করুন আপনি। আর তার পাশাপাশি নিজের স্কিলকে ডেভেলপ করা, নিজেকে আপগ্রেড করা, যেরকম ছিলাম সেরকমই থেকে যাব, তাহলে কোনোদিনও আপনি এগোতে পারবেন না। আপনাকে নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে। তো 3টে জিনিস, এক হচ্ছে ডেইলি 5টা কাজ, মাসে মিনিমাম 20 দিন কাজ, এবং নিজের স্কিল, সেটাও আমি বলবো কোন কোন স্কিল, সেগুলোকে ডেভেলপ করা। যারা এই 3টে কাজকে একসঙ্গে করবে তাদেরই একমাত্র র‍্যাঙ্ক বা লেভেল
ডেভেলপ হবে। এর বাইরে শত চেষ্টা করে নিন, ওই মাঝে মাঝে ফানুসের মতন পুশ তারপর পুশ, দু ইম্পর্টেন্ট, রাইট? তো কন্টিনিউয়াসলি নিজেকে আপগ্রেড করতে হয় এই তিনটে কাজ রেগুলার বেসিসে। তার পাশাপাশি আমাদের কাজ কি না, আমাদের লোকের কাছে যেতে হয় টু সেল আইদার প্রোডাক্ট অর দ্য অপরচুনিটি। এই দুটোই তো আমাদের থাকে, যে আইদার তুমি আমার প্রোডাক্ট কেনো আর তাহলে তুমি আমার সঙ্গে বিজনেস জয়েন করে বিজনেসকে বাড়াও। তো এই দুটো উদ্দেশ্যই আমাদের কাছে থাকে এবং মিনিমাম 20 ওয়ার্কিং ডেজ, 20 দিন আমাকে কাজ করতে হবে এই বিজনেসে সাকসেস হতে হলে বা নিজেকে ক্যারিয়ার হিসেবে নিতে হলে। এর পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জয়েনিং। সো জয়েনিং কেন দরকার না, জয়েনিং আমার ফিউচার লিডারশিপের উপরে বেস করে, ফিউচার লিডারশিপের উপরে বেস করে যদি আপনাকে জয়েনিং করতে হয় তাহলে পার মান্থ মিনিমাম 8খানা করে আপনার জয়েনিং প্রয়োজন। কিভাবে আসবে আমি আইডিয়া দিয়ে দেবো, বাট ফার্স্ট মাইন্ডে বসান 8টা জয়েনিং আমাকে প্রত্যেক মাসে করাতে হবে। আচ্ছা জয়েনিং মানে ওই কিছু লোক থাকে আমাদের কাছে জয়েনিং এর হেভি এক্সাম্পল আছে, কিছু লোক আছে স্যার থাকিয়ে জয়েন করিয়েছি, টিম দেখেছেন কত 5000, আর সিভি কত 500। লোকেরা এখানে জয়েনিং করে কিভাবে, স্যার আধার কার্ড আছে দিন না, স্যার আধার কার্ড আছে দিন না, স্যার আধার কার্ড আছে, আধার কার্ড আছে, আপলাইনকে ফোন করে স্যার 4টে জয়েনিং করালাম আধার কার্ড নিয়ে, সিভি কত 0। থ্যাংক ইউ সো মাচ, এরকম জয়েনিং করাবেন। Yes. কারণ ওই ফুলদানির মধ্যে খালি যদি ওই জঙ্গলি ফুলই লাগিয়ে বেড়ান তাহলে কিন্তু শোভা হয় না, গোলাপ কটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো খালি জয়েন 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 বলে আমি যাকে খুশি নিয়ে আসলাম আর বিজনেসের মধ্যে ঢুকিয়ে দিলাম, সেটা গ্রো করতে পারে না কোনোদিনও। আমরা বিজনেস অপরচুনিটি লোককে বোঝাই, কিন্তু যাকে পারি তাকে বিজনেসের মধ্যে নিয়ে আসি, অর্ধেক লোক কাজ করে না, কারণ আমরা রং সিলেকশন করে লোক নিয়ে আসি। দেখুন খুব সোজা ভাষায় একটা সিধা কথা আমরা জানি, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। Yes. আর এই বিজনেসে যদি আপনি গাধা নিয়ে আসেন তাহলে সে না নিজে দৌড়াবে, উল্টো আপনার গতিকে আটকে দেবে। সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য হর্স অফ আ ডে। যারা ঘোড়া, আমাকে সেই রকম লোককে নিয়ে আসতে হবে, মাসে কম আসবে কিন্তু যেটা আসবে দ্য কোয়ালিটি পিপল, নট দ্য কোয়ান্টিটি পিপল। যাকে খুশি নিয়ে আসলাম, লোকেদের কাছ থেকে ভর্তি করাই স্যার, স্যার এটা ভর্তি করাবার জায়গা নয়। আপনার যদি ভর্তি করাবার এতটাই শখ থাকে, প্লিজ ডু সাম রিক্রুটমেন্ট ফর দ্য ইন্ডিয়ান আর্মি। দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য লোককে জোগাড় করুন, প্রচুর লোকের দরকার পড়ে, সেখানে ভর্তি করান, এখানে ভর্তি করাবেন না, এখানে কাজের লোককে নিয়ে আসবেন। তো অপরচুনিটি মানে যে কোনো লোককে নিয়ে আসলাম, ইটস নট লাইক দ্যাট। বাট আমরা যে জয়েনিং করব, আমরা পুরোটাই হয়তো তার ভবিষ্যৎ জানি না, কিন্তু একটা অ্যাসাম্পশন বেস করে কোয়ালিটি পিপলকে নিয়ে আসুন যে বিজনেসটাকে নিয়ে কাজ করে বিজনেসটাকে এগোবে। আমরা ভুলটা কোথায় করি, আমরা কাস্টমার আর ডিস্ট্রিবিউটর এই দুটোকে এক করে দেব। ডিস্ট্রিবিউটর যে রেগুলার কাজ করে বিজনেসকে আগা বাড়াবে, আমি যে কাজটা করছি সেটাকে ডুপ্লিকেট করবে, সেটাকে ফলো করবে এবং তার নিচেও লোককে ডুপ্লিকেট করাবে, হি অর শি ইজ দ্য ডিস্ট্রিবিউটর। যে খালি প্রোডাক্ট খেতে আসে সে ডিস্ট্রিবিউটর না, হি অর শি ইজ জাস্ট আ কাস্টমার। তো কাস্টমার খালি প্রোডাক্ট বিক্রির জন্য, বিজনেস বাড়াবার জন্য উই রিকোয়ার্ড দ্য ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর করতে হলে আপনাকে মিনিমাম প্রত্যেক মাসে 8টা করে জয়েনিং আপনার টিমের মধ্যে নিয়ে আসতে হবে। 8টা জয়েনিং যেটা নিয়ে আসবেন, মাথায় রাখুন এই 5 পিপি 10 পিপি করে না আপনার ছিঁড়ে ভেজে না আপনার চেক কোনো করে করতে গেলে 8 পিপি 10 পিপি জয়েনিং করানোর থেকে না করানো ভালো। জয়েনিং যদি করাবেন মিনিমাম 100 পিপি। কত পিপি বললাম? 100 পিপি। কেন? কারণ জয়েনিং কাকে করাচ্ছি আমি, যে লোকটা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে, যে বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে, সে যদি নিজের 3000 টাকা জিনিস কেনার ক্ষমতা না থাকে, সে নেক্সট কাকে 3000 টাকা জিনিস কেনাবে? বাড়বে আপনার বিজনেস, গ্রোথ হবে। এই জন্য একই জায়গায় পড়ে রয়েছে লাস্ট 5 বছর ধরে। গ্রোথ তো আনতে হবে, তার জন্য কিছু তো আমাকে এক্সট্রা করতে হবে। তাহলে এই 5 পিপি 10 পিপি জয়েনিং এর লাভ নেই। ওরকম জয়েনিং আসার থেকেও না আসে ভালো, কাজ তো সে এমনিও করে না। তাহলে যে জয়েন করবে অ্যাটলিস্ট 100 পিপি মানে 3 থেকে 3500 টাকা প্রোডাক্ট নিয়ে সে জয়েন করা। এবং প্রোডাক্টও কিরকম হবে, লোকেরা 3-3.5 টাকা জিনিসও কিনে কেন অনেক সময়। কিরকম? 3000 টাকা তেল কিনে নিয়েছি। আপনি যদি 10 পিস তেল কেনেন, 11 নম্বর তেলটা কখন কিনবেন? 10 পিস শেষ হওয়ার পরে কিনবেন। যদি আপনি 20টা সাবান কেনেন, তাহলে 21 নম্বর সাবানটা কখন কিনবেন? 20টা শেষ হওয়ার পর। তত নেক্সট আপনি 10 মাস অব্দি সাবানও কিনবে না, তেলও কিনবে না। সেই জন্য যখন 100 পিপি জিনিস সে কিনবে, 50 পিপি
তার হবে যেগুলো রেগুলার ঘরে ব্যবহৃত জিনিস। একটা তেল, একটা সাবান, একটা শ্যাম্পু, একটা চা পাতা 1 মাসে শেষ হয়ে যাবে। আর 50 বিবি মানে কটা আসবে স্যার? 3-4টে এরকম প্রোডাক্টে আপনার 50 বিবি হয়ে যাবে। আর 50 বিবি হেলথ কেয়ার কেন? কারণ এই বিজনেসের মেন যেটা ভিত বা প্রস্তর বা ফাউন্ডেশন, দ্যাট হচ্ছে হেলথ কেয়ারের উপরে। বিজনেস কিন্তু বাড়ে তেল সাবানের উপরে নয়। তেল সাবান বিক্রি করার জন্য আপনি এখানে আসেননি, তেল সাবান বিক্রি করার জন্য ইমামি ফিমামি রয়েছে এবং আপনার থেকে টাপর কম্পিটিটর। লোকেরা কি বলে যে স্যার সাবান কিনে কি তাহলে 20 টাকা পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায় ভাই, লাক্সই পাই। কিন্তু লাখ কম করে হলেও প্রত্যেক মাসে 33,000 কোটি পিস তারা বিক্রি করে। আপনি তো অতগুলো সাবান বিক্রি করেন, তাহলে আপনার পক্ষে ওই পরিমাণ ইনকাম করা সম্ভব নয় যদি সাবান বিক্রি করে। বাট সাবানের থেকে ফোকাস না করে যদি আমরা হেলথ কেয়ার, স্কিন ফর্মুলা এবং এগ্রিকালচার, এই তিনটে হচ্ছে মেন ফাউন্ডেশন, তাহলে 50 বিবি সে কিনবে রেগুলার ব্যবহার, 50 বিবি সে কিনবে হেলথ কেয়ার, তাহলে সে হেলথ কেয়ারকে প্রমোট করতে পারবে আগামী দিনে। আর 50 বিবি হেলথ কেয়ার মানে কটা প্রোডাক্ট? তাহলে দেখে একটাই প্রোডাক্ট আমি বলছি, যদি এইভাবে সে নেয় তাহলে সেই লোকটা অ্যাটলিস্ট বিজনেস করবে। এই মেন্টালিটি নিয়ে কিন্তু এই বিজনেসের মধ্যে আসে। তো এই 5 পিবি 10 পিবি জয়েনিং নয়, যা জয়েনিং হবে মিনিমাম 100 পিবির নিচে কোনো জয়েনিং নয়। যদি আমরা 8টা জয়েনিং এরকম প্রত্যেক মাসে করাই ভালো লোক দেখে, সেখানেও রেশিও হচ্ছে আপনার 3 জন অ্যাক্টিভ থাকবে, 3-4 মাস পর দেখবেন 4-5 জন বেরিয়ে গেছে। 3 জন অ্যাক্টিভ থাকবে, একজন সেখানে হয়তো তার মধ্যে থেকে লিডার বেরোবে। আর যদি আমরা প্রত্যেক মাসে করি তাহলে 12 মাসে আমার 12 জন লিডার তৈরি হবে, যে আমার এই বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে এবং সঠিকভাবে কাজ করবে। ব্যবসা তবে আপনার আগে যাবে, তবে গিয়ে 1 লাখ 10 লাখের ইনকামের জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছাতে পারবো। নেক্সট আমরা আছি যে কি দরকার পড়ে রিটেলিং এন্ড রিক্রুটমেন্টের মধ্যে। লোকেদের একটা কনফিউশন থাকে যে স্যার খালি জয়েনিং করাবো নাকি প্রোডাক্ট বিক্রি করবো, কোন কাজটা আমার করা উচিত? দুটো ইম্পর্টেন্ট। বাট লোকেরা যেটা ভুল করে যে অনেক সময় যদি খালি আপনি রিক্রুটমেন্ট করতে থাকেন, যে আধার কার্ড দিলাম আর জয়েন করলাম আর এই 5 পিবি 10 পিবি, আপনার আনস্টেবল গ্রোথ, আপনার গ্রোথ কোনদিনও স্টেবল হবে না এই বিজনেসের মধ্যে। খালি যদি আপনি জয়েনিং করতে থাকেন। যদি আপনার রিটেল প্লাস রিক্রুটমেন্ট, জয়েনিং প্লাস রিক্রুটমেন্ট, এই দুটোর কম্বিনেশন যদি থাকে, then only you can able to build a strong growth over there. এই দুটোর কম্বিনেশন আপনাকে রাখতে হবে। আপনার অলওয়েজ মাথায় রাখুন যে কাস্টমার হয় না, সেই কিন্তু ফিউচারের লিডার হয়। লিডার এখানে অটোমেটিক রাস্তা থেকে উঠে আসে না। আমাদের এখানে যারা কাস্টমার প্রোডাক্টকে ব্যবহার করে, প্রোডাক্ট থেকে লাভ পায়, তখন তাদেরকে অপরচুনিটি বোঝানো হয়, সে অপরচুনিটিকে পছন্দ করে এবং সেখানে সে কাজ করা শুরু করে। তাহলে প্রত্যেকটা লিডার শুরু হয়েছিল কিন্তু রিটেলিং এর মাধ্যমে, প্রোডাক্ট কনজাম্পশনের মাধ্যমে, রাইট? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফার্স্ট রিক্রুটমেন্ট, আপনার রিটেলিং এর থেকে, কাস্টমার থেকে কিন্তু আপনার ধীরে ধীরে লিডার আপনি ফাইন্ড আউট করেন। রিটেল কেন দরকার না? রিটেলের সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিটেল গিভ ইউ দ্য সার্ভাইভাল ইনকাম। উইদাউট রিটেলিং ইউ ক্যানট সার্ভাইভ ইন দিস সিস্টেম। এখানে কে কে রয়েছে যার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে? প্রত্যেকে আপনার সন্তানের কাছে আশা রেখেছেন আপনার সন্তান পরবর্তীকালে গিয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএএস হবে, আইপিএস হবে, হোয়াটএভার ভবিষ্যতে সে হবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কালকে সকালবেলা উঠে তার পেটে খাবারটা যাবে। আর কালকে সকালে যদি পেটে খাবারটা না যায়, ভগবান না করুক তার যদি কিছু হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে সে আইএএস হতে পারবে না, আইপিএস হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। সব থেকে মোস্ট চ্যালেঞ্জ হচ্ছে কালকে সকালে ওকে সার্ভাইভ করানো, কালকে সকালে বাঁচা, কালকে সকালে পেটটা ভরা। সেম জিনিস আমাদের এখানে লোকেরা আসে লোকেদের সাকসেস দেখে, ওকে আই হ্যাভ অলসো বিকাম আ ফিউচার বিএমসিএম লিডার, আমিও ভবিষ্যতে মার্সিডিজ কিনবো, আমিও ফরেন ট্রিপ যাবো, আমিও সবকিছু করব। ভাই ভবিষ্যতে করবি, তুই কালকে আগে বাঁচ, তারপরে তো ভবিষ্যৎ। কালকে বাঁচ ঠিক করে। আমি যদি কালকে বাড়ি থেকে বেরোই, আমার তো বেরোবার একটা মিনিমাম খরচা লাগে। আমি যদি সাপোজ করুন আজকে কলকাতায় থাকি, আমি বর্ধমানে আসতে হয় কোনো মিটিং করতে, ভাই আমার তো যাওয়া আসার একটা খরচা রয়েছে, চায়ের খরচা রয়েছে, দুটো ফোন কলের খরচা রয়েছে, এসে এখানে দুটো খাবার খেলাম তার খরচা রয়েছে, কম করে হলেও 400-500 টাকা আমার লাগবে। আমার কাছে যদি আজকে সেই 400-500 টাকা না আসে, আমি কালকে সকালে বেরোবো কি করে?
কালকে যদি না বাঁচি আমি পরশুদিন আসবো কি করে, আর ভবিষ্যতে লিডার তৈরি হবো কি করে? তো আগে কালকে তো বাঁচতে হবে আমাকে, আর সেটা একমাত্র সম্ভব নট ফ্রম ইউর কোম্পানিজ ইনকাম, ফ্রম ইউর রিটেল ইনকাম। সেই জন্য রিটেল ইনকামকে বলা হয় ইটস এ সারভাইভ, বাঁচার ইনকাম। যদি আপনার টিমের মধ্যে এবং আপনি রিটেল না করেন, না আপনি বাঁচবেন না আপনার টিম বাঁচবে। আজকে এরকম বহু লোক রয়েছে, আই গিভ ইউ সাম এক্সাম্পল ফ্রম দ্য স্পেশালি ফর আওয়ার নর্থ বেঙ্গল টিম। আমাদের নর্থ বেঙ্গলে এরকম বহু লোক রয়েছে যাদের কাজ হচ্ছে সকালবেলায় গাড়ি নিয়ে বেরোলো, 20 পয়সা টাকার বাল তুললো নিজের বাইকের মধ্যে, বারে বারে গেল, গ্রামে গ্রামে গেল, গিয়ে বিক্রি করে বলে স্যার লাইফ হেভি সেট। তারা কিরকম বলে, স্যার টার্গেট থাকে প্রত্যেকদিন 4 থেকে 5,000 টাকা রিটেল কামিয়ে আনবো। বলে 4,000 টাকা রিটেল প্রফিট কামিয়ে নিয়ে আসি, আসার পর সঙ্গে সঙ্গে বউকে আগে 2,000 টাকা। বলে বইয়ের মুখে এত বড় হাসি একটা। যদি না দিই তখন বইয়ের মুখ ভার, সকালবেলা থেকে খালি গরুর মতন ঘুরে বেড়ালে, বিকেলবেলায় কি নিয়ে আসছে, ঘরের কে ফোনের মোস্তাও, এমন একটা কোম্পানিতে কাজ করো 2 পয়সার ইনকাম নেই, হ্যাঁ না স্যার মাথা খারাপ করে রেখে দেয় বাড়ি ঢুকলে। যেই গিয়ে প্রথমে 2,000, কি মুখে একটা চওড়া হাসি, বইয়ের কি ভালোবাসা, রান্নাও করে দেয়, আবার রাত্রে ভালো করে ঘুমও পাঠিয়ে দেয়। স্যার বলে 4,000 টাকা বিক্রি আনলাম, 2,000 বউকে দিলাম, 2,000 নিজে, পরের দিন 2,000 এ আবার পেট্রোল ভরালাম, খাবার প্যাক করলাম, আবার মাল তুললাম, আবার গেলাম, আবার বিক্রি করলাম, আবার 4,000, আবার বউকে 2,000। বলে মাসে 60,000 বউকে দিচ্ছি, বউ কি খুশি, আর 60,000 আমার থাকছে, আমিও খুশি, আমারও সব টিম তৈরি বা বাকি কিছু কাজ হচ্ছে। আর আমার কোম্পানি যে চেকটা বাড়ায়, বলে ভাই ওটা খরচা করে নাকি, তাহলে বলে ওটা ব্যাংকে জমি ইএমআই দিতে হিসাবে লাগে, ওটা তাড়াতাড়ি না। They survive their daily life with the retail. Yes. Yes. Without retail, you and your team cannot be survived. আগে কালকে বাঁচুন, তারপরে ডিএলসিএল দেখবেন। আগে কাল বাঁচাটা দরকার, আর সেইটা একমাত্র বাঁচাতে পারে একমাত্র আপনাকে রিটেল। And that's why retail is a very very important part. তার পাশাপাশি যখন টিম তৈরি হয়, টিম আপনাকে গ্রোথ ইনকাম দেয়। রিটেল করে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন না, আমি এটাও জানি। রিটেল করে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন না, কিন্তু বাঁচার জন্য আপনাকে রিটেল করতে হবে। আর সেই বাঁচতে গেলে যখন আপনার টিম তৈরি হবে, সেই টিম আপনাকে বিএমসিএম বা লাখ টাকার জায়গায় আপনাকে পৌঁছাবে। সেই জায়গায় বাঁচার জন্য আপনাকে রিটেলটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। নাও রিটেল কেন করা দরকার? ইম্পর্টেন্স অফ দ্য রিটেলিং, না রিটেলিং ইজ দ্য ফাউন্ডেশন অফ ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং নিয়মটা কি? কোম্পানি টু কাস্টমার, আর তার মধ্যেখানে কেউ রয়েছে, সেটা হচ্ছে আপনি। অর্থাৎ কোম্পানি থেকে কাস্টমারের কাছে মেটেরিয়ালটা পৌঁছে দেওয়ার দায়িত্ব যার, হি অর শি ইজ এ নেটওয়ার্কার বা রিটেলার, বা তাকে আমরা ডাইরেক্ট সেলার বলি। সো ইটস এ ফাউন্ডেশন। এটা কি করছে না, জেনুইন প্রোডাক্ট মুভমেন্ট করছে। যদি রিটেলিং না হয় তাহলে প্রোডাক্ট ডাম্পিং তৈরি হয়, আর প্রোডাক্ট আজকে যদি আপনার কাছে ডাম্প হয়, কি করবেন আপনি? দুটো কাজ। এক হচ্ছে ওইগুলোকে সাজিয়ে নিয়ে সারাদিন ওগুলো সম্বন্ধে গালাগালি করা, আর 10টা লোককে রেখে দেখ ভেস্টিজ কি পড়ে গেছে আমার সঙ্গে। আর তা না হলে বর্ধমান স্টেশন রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, ফলের ঝুড়ি রয়েছে, রাস্তায় বসে গেলাম একটা দিন কোনো দিনের ঝুড়ি নিয়ে, তাহলে আমাদের ফ্লিপকার্ট তো রয়েছে সেখানে। কিন্তু যদি রিটেল হয় তাহলে প্রোডাক্ট রেগুলার মুভ হয় আপনার টিমের মধ্যে। তো বিল্ড দ্যাট কালচার ইন ইউর টিম। It's not about that dumping the product, retailing আপনার প্রপার মুভমেন্ট করা। তার পাশাপাশি প্রোডাক্ট মুভমেন্টের জন্য কি হয়, it build করে ট্রাস্ট ইন দ্য মার্কেট। দেখুন আপনি যদি কাউকে একবার প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে সেটাকে সেল বলা হয়। সেই ব্যক্তি যখন আবার আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয়, তখন সেটাকে ট্রাস্ট বলা হয়। আর যখন সেই ব্যক্তি অন্য কাউকে সেই প্রোডাক্টটাকে নিয়ে বলে, দ্যাটস কল্ড দ্য ব্র্যান্ড। यस। তো আপনাকে কোন সেল বা ট্রাস্টের থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইওর ব্র্যান্ড ভ্যালু। এবং ট্রাস্ট কি করে বিল্ড হয়? যখন আপনি লোককে প্রোডাক্ট দিচ্ছেন, আমি আপনাকে একে বললাম ম্যাম একটা স্পাইরুলিন না, নিয়ে নেবেন? নো, আপনি 10টা প্রশ্ন করবেন, তাতে আমার নলেজ ইনক্রিজ হবে। যখন আপনি সেটাকে উপকার পাবেন, আপনি আরেকজনকে বলবেন, যেটা মার্কেটের ট্রাস্ট এবং ক্রেডিবিলিটি, এই দুটো জিনিসকে বিল্ড করতে সাহায্য করবে। ক্রিয়েট করবে ইমিডিয়েট ইনকাম এবং ডেইলি ক্যাশ ফ্লো। যারা ব্যবসা করেন এটা খুব ভালো করে জানেন, ডেইলি ক্যাশ ফ্লো। ভারতবর্ষে প্রত্যেক বছর যা স্টার্টআপ তৈরি হয়, তার 99.99% স্টার্টআপ প্রত্যেক বছর বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায় একটাই কারণে, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। যেভাবে ব্যবসা চালাতে গেলে রেগুলার ইনকাম আসতে লাগে, তবে একটা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট হয়। এই যে রেগুলার বেরোনোর খরচা আপনি কোথা থেকে দেবেন? বাড়ি থেকে টাকা লাগিয়ে? অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, যে ব্যবসাদার
নিজের বাড়ির টাকা লাগিয়ে ব্যবসা করে তার মতো মূর্খ ব্যবসাদার পৃথিবীতে কেউ হয় না। আমরা অনেক সময় দেখবেন একটা কথা বলি, দ্য মারওয়াড়ি এন্ড গুজরাটি ফ্যামিলি দে আর দ্য ব্রন বিজনেসম্যান, তাদের রক্তে ব্যবসা রয়েছে। কেন? খোঁজ নিয়ে দেখুন আপনার বর্ধমানেও যত বড় বড় দাবর আছে মারওয়াড়ি গুজরাটি ফ্যামিলি রয়েছে, তাদের বাবারা দাদুরা এসেছিল এখানে একটা ঘটি, একটা টাকা, একটা মাদুর নিয়ে, কিছুই ছিল না তার কাছে, বাড়িতে লাগানোর পয়সাই ছিল না, কারণ বাড়িই ছিল না তার এখানে। তারা ব্যবসার টাকা ব্যবসায় লাগিয়ে আজকে কিন্তু বড় লোক হয়েছে। দ্যাটস ওয়াই দে আর দ্য রিয়েল বিজনেসম্যান। তো কোনোদিনও নিজের বাড়ির টাকা লাগিয়ে ব্যবসা করবেন না, কোনোদিনও কোনো মিটিং নিজের বাড়ির টাকা লাগিয়ে অ্যাটেন্ড করবেন না। তাদের না বুঝতে পারেন না শিখতে পারেন। ব্যবসা থেকে ইনকাম টাকা দিয়ে আপনার ব্যবসা চালানো, ব্যবসা থেকে ইনকাম করা টাকা দিয়ে আপনার ট্রেনিং অ্যাটেন্ড করা, দ্যাটস দ্য রিয়েল বিজনেসম্যান সাইন, রাইট? সো এটা আপনার ডেইলি ক্যাশ ফ্লোকে মেইনটেইন করে, এনশিওর করে আপনার বিজনেস যাতে সাস্টেইন থাকে, স্টেবল থাকে, আপ এন্ড ডাউন না হয়, সেটাকে মেইনটেইন করতে সাহায্য করে এই রিটেল। রিটেলিং এর অবজেক্টিভ কি? আমাদের একটাই অবজেক্টিভ রিটেলিং এর মাধ্যমে মিনিমাম যাতে আপনার 10 থেকে 20 জন কাস্টমার আপনার তৈরি হয়। রিটেলিং যে হবে ওটাও কিন্তু ওই তেল সাবান শ্যাম্পু নয়, কারণ আমি এতে এফেক্ট কি হয়, আমি বহু জায়গায় যাই, অনেক সময় আমি যখন ভেস্টিজের টি শার্ট পরে যাই, লোকেরা আমাকে ভেস্টিজ শার্ট দেখে বলে ভেস্টিজ, হ্যাঁ হ্যাঁ আপনি নাম শুনেছেন? একবার তেলটা খেয়েছিলাম, ভালো বটে তেল, তেল বিক্রি করার কোম্পানি তো হয়, হ্যাঁ তেলটা খেয়েছিলাম ভালো ছিল। মানে আমাদের তেলটাও ভালো না, আমাদের টুথপেস্টটাও ভালো, আমাদের সাবানটাও ভালো, আমাদের বাকি প্রোডাক্টটাও ভালো, কিন্তু তাকে যে দিয়েছে সে খালি তেলই বলেছে, তাই সে ভাবে ভেস্টিজ তেল কোম্পানি, কেউ ভাবে ভেস্টিজ পেস্ট কোম্পানি, কেউ ভাবে ভেস্টিজ সাবান কোম্পানি। এটা কাস্টমারের দোষ নয়, যে তাকে অ্যাপ্রোচ করেছে এটা দোষ হচ্ছে তার। সে সমস্ত প্রোডাক্ট করেনি, জাস্ট ওই একটা প্রোডাক্টকে ধরে বসে রয়েছে। তো আপনার অলওয়েজ এটা মাথায় রাখবেন, 10 থেকে 20 জন কাস্টমার, এবং কাস্টমার বলতে কি, যে মিনিমাম আপনার থেকে কম করে হলো 2 থেকে 4,000 টাকা জিনিস আপনার কাছে অ্যাভারেজ করে, আমি 3,000 টাকা যদি অ্যাভারেজও ধরি, 20 জন যদি কাস্টমার থাকে তাহলে কত টাকার বিজনেস হয়? মানে কত বিবি? 2000 বিবি, রাইট? এবার টিম আপনাকে চমকাতে পারবে যদি 2000 বিবি আপনার নিজের সেলসে প্রপার চমকায়। আপনার টিম আপনাকে চমকায় কবে? ও তোমার 2000 বিবি আপনার তো কি করি, আমি যেন বলছি করে দাও, পালাই গেলে তোমার চেপে। কিন্তু যদি 7,000 টাকার বিজনেস আমার নিজের হয়, তাহলে ওই তোর মতন না 10 জনকে পায়দা করতে পারি। তোর 1800 বিবি নিয়ে না ঘরে বসতাম, 2000 বিবি নিজে ফেরমে করতে। কনফিডেন্স, কনফিডেন্স। তো টার্গেট যেমন মিনিমাম 10 থেকে 20 জন, মিনিমাম থেকে মিনিমাম অ্যাভারেজ 3,000 টাকা সেল, সো দ্যাট আমার 60 থেকে 70,000 টাকা সেল যেন আমার নিজের সেল পে করতে পারি। আর দ্যাট কাইন্ড অফ পটেনশিয়াল নিড। তার পাশাপাশি জেনারেট করবে স্টেবল ইনকাম। যদি 2000 বিবি নিজের হয়, আমার নিজের ইনকামের মাধ্যমে 60,000 টাকা যদি আমি মেটেরিয়াল বিক্রি করি, তার উপরে 30% আমার মিনিমাম হলো আমার রিটেল প্রফিট। 60,000 30% কত হয়? 18,000 টাকা। 18,000 টাকা আমি ওখান থেকে পেলাম। 2000 বিবির উপর চেক আমার আসলো, 20 থেকে 22,000 টাকা আমার ইনকাম থাকলো। আমার কোনো মেন্টালিটি চেঞ্জ হবে? নো। আমি এবার তোমার যাওয়ার কথা ভাববো? নো। আমি কারোর উপর ডিপেন্ড থাকবো? নো। আমার বিজনেসের নিচে ইনকাম থাকবে স্টেবল, লোকের উপর ডিপেন্ড করবে না। কালকে ও ছেড়ে গেলে কি হবে, ও চলে গেলে কি হবে, আরে যে যাবে যাক, যে যাবে যাক, 18,000 20,000 তোমার নিজের টাকা, ওটা তো আমার প্রত্যেক মাসে থাকবে। এই কনফিডেন্স আপনার বিজনেসকে স্টেবল রাখতে সাহায্য করবে। সাপোর্ট করবেন টিমের ভলিউম গ্রোথ। যদি আমি আজকে 20,000 থেকে 60,000 টাকা সেল করতে পারি, তো আমার টিমের মধ্যে যদি 20 থেকে 25 জন লোককে সিলেক্ট করে তাদেরকে ট্রেন করি, 4-5 জন লোকও তো সেটা করা শুরু করবে। আর যদি আমার টিমের মধ্যে 3 জন লোকও করে নেয় 2000 বিবি, কত বিবি হবে? এলবি আটকাতে পারলো কেউ? একটা সময় ছিল যে আমাদের 2000 বিবি করতাম, আমরা নিজেরা ট্রেনিং এ বলতাম, যখন বিএলসিতে আমরা নিজেরা বলতাম 2000 বিবি আপনার কখন হবে? যদি আপনার টিমের মধ্যে 40 জন অ্যাক্টিভ লোক থাকে, তারা 50 বিবি করে করবে 2000 বিবি। দ্যাট থিওরি আজকের দিনে চেঞ্জ হয়ে গেছে। আজকে 2000 বিবি করার জন্য কত লোক লাগে? কাউকে লাগে না, আমি একা কাউকে। ইয়েস রাইট, তাই তোমাকে একা তুমি 2000 বিবি করার ক্ষমতা রাখে। তো সেই জায়গায় আজকে মার্কেট গেছে, সেই জায়গায় আজকে চেঞ্জ হয়েছে, যেটা টিমকে সাপোর্ট করে, টিম আপনার থেকে দেখা শুরু করবে এবং শিখবে। ইনক্রিজ দ্য প্রোডাক্ট অ্যাওয়ারনেস। যখন আপনি রিটেল করতে যাবেন, লোকেরা আপনাকে 10টা প্রশ্ন করবে, আপনার নিজের প্রোডাক্টের নলেজ এনহ্যান্স আপনাকে করতে হবে। যারা প্রোডাক্টে অলরেডি উপকার পেয়েছে তাদের ভিডিও টেস্টিমোনিয়াল, রাইট? আমরা ম্যাক্সিমাম কি বলি, অনেকগুলো শপ রয়েছে, কিরকম আমি আপনি বলি, আমাদের একজন ট্রেনার ছিল, তার এই শপটা ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা ফ্ল্যাক্সের মধ্যে
কি কি জিনিস রয়েছে যে তুমি বলছো যে ফ্ল্যাক্সে আমাদের এই কোলেস্ট্রল কম করবে, কিভাবে কম করবে? আমি বলছি কম করবে, তাই কম করবে। তাকে সামনে ছিল বলো ইউ আর নট আ গড। হ্যাঁ, তুমি বলছো বলে দ্যাট মাস্ট বি আ রিজন, দ্যাট মাস্ট বি সাম টেস্টিমোনিয়াল। আমি বলছি তাই, আমি বলছি মানে আমি কে? তুমি কে ভাই যে তুমি বলছো না বলছো? তো এখানে আমাদের দরকার পড়ে দ্যাট ইজ আ প্রুভেন টেকনিক কিছু থাকে যে আমি কি ডকুমেন্টস থেকে সাবমিট করছি, আমি কি টেস্টিমোনিয়াল। যদি আমি বলি স্যার দেখা গেছে যে আমার এরকম 50 জন কাস্টমার স্যার আমি দেখাই আপনাকে দেখুন এই ধরনের টেস্টিমোনিয়াল, ম্যাক্সিমাম লোক এখানে বলে আমি বলছি, আর আপনারা বলতে পারেন ওই লোকটা কে ছিল, কে লোকটা কে ছিল। আপনি যে কোনো কোম্পানিতে যদি যান ওয়েবসাইটে দেখবেন, এই ফেসবুকে যে বিভিন্ন কোম্পানির পোস্ট আছে, আপনি ভালো করে সেই কোম্পানির নিচগুলোতে যাবেন, দেখবেন সেখানে টেস্টিমোনিয়ালস থাকে। আপনার যদি কেউ ফ্ল্যাক্সকে উপকার পেয়েছে, ইট শুড বি দ্য প্রপার রেকর্ডেড ভিডিও টেস্টিমোনিয়াল যে আমার নাম এই, আমার বয়স এই দেখুন আমার যে রিপোর্ট ছিল যেটা আমি ভেস্টিজ যে প্রোডাক্টকে ব্যবহার করার আগে আমি এটাকে ব্যবহার করেছিলাম, আমার ট্রাইগ্লিসারাইড লেভেল ছিল 650। আমি তারপরে ফ্ল্যাক্স খাওয়া শুরু করি, ফ্ল্যাক্স খাওয়ার পর আজকে 3 মাস পর আমি যখন আবার টেস্ট করেছি আমার ট্রাইগ্লিসারাইড লেভেল সেখানে 150 মধ্যে নেমেছে। সো থ্যাংক ইউ ভেস্টিজ প্রোডাক্ট, যার জন্য আমার কোলেস্ট্রল লেভেল কম হয়েছে। স্যার এরকম একটা ভিডিও, স্যার নেক্সট আরেকটা ভিডিও, স্যার আরেকটা ভিডিও, নেক্সট আরেকটা, কটা আছে এবং 50টা হয়ে গেছে দিয়ে দিন। ও জানেন না 50 অবধি, কিন্তু আপনার কাছে যে রেকর্ডেড টেস্টিমোনিয়াল, প্রুভেন টেস্টিমোনিয়াল আপনার কাছে রাখুন, যেটা আপনার বিজনেসকে সাপোর্ট। আজকের দিনে লোকেরা ডিজিটাল যুগ, তো যে ডিজিটালাইজেশন আপনাকে ইউজ করতে হবে আপনার বিজনেসের মধ্যে। তাছাড়া রয়েছে প্রোডাক্টের এক্সপেরিয়েন্স, যেটা টেস্টিমোনিয়ালের মাধ্যমে বিল্ড দ্য মার্কেট রেপুটেশন। যে স্যার 50 জন লোককে দিয়েছি, 50 জনের মধ্যে 45, কারণ 50 কোনোদিনও হবে না, সবাই নাম নাও পেতে পারে। স্যার 50 জন লোককে দিয়েছিলাম, 45 জন রিপোর্ট ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে 45 জনের টেস্টিমোনিয়াল। এটা মার্কেটে একটা রেপুটেশন তৈরি করবে যে ইয়েস দিস প্রোডাক্ট ইজ রিয়েলি জেনুইন, লোকেরা খেয়ে এই প্রোডাক্টের উপকার পেয়েছে। এন্ড ফিউচারের প্রসপেক্ট আপনার হবে আপনার রিটেলিং এর মাধ্যমে। রিটেলিং এর বেনিফিট কি? ইনস্ট্যান্ট প্রফিট কামায়, যেটা বললাম ক্যাশ ফ্লো অফ দ্য বিজনেস, আপনার ডেইলি সার্ভাইভ করার জন্য। কনফিডেন্স বেড়ে যাবে আপনার প্রোডাক্টের উপরে, কারণ রিটেলিং এর নিয়মই হচ্ছে আপনি যখন প্রথমবার কাউকে রিটেল করতে যাবেন, গ্যারান্টেড আপনি 10 জন কাস্টমারকে বলুন আপনার একজন লোক নেবে, আবার 10 জন লোককে বলবেন একজন লোক নেবে, আবার 10 জন লোককে বলবেন একজন লোক নেবে, আবার 10 জন লোককে বলবেন 2 জন লোক নেবে, আবার 10 জন লোককে বলবেন 3 জন লোক নেবে। এবং প্রত্যেকবার যদি এটা বলেন 1 বছর পর আপনি 10 জন লোককে বলবেন 9 জন আপনার কাছ থেকে নেবে, কারণ আপনার বলার অভ্যেস আপনার বেড়েছে। হ্যাঁ, লোকেদের এখানে একটা সমস্যা থাকে, স্যার এই যে রেগুলার বলছেন প্রসপেক্ট করার, রেগুলার লোককে বলা, স্যার কোন কাপড়ের দোকানে গেছেন, শাড়ির দোকানে শাড়ি কিনতে গেছেন তো মহিলা থেকে জিজ্ঞেস করি, যেমন শাড়ির দোকানে কাউকে যান, কটা শাড়ি কেনেন? একটা কেনেন, দেখেন কটা? 100টা। দোকানদার 100টা শাড়ি খোলে আপনাকে দেখায়, আপনি একটা নেন, অনেক সময় নাও নেন, ঠিক ওই 10টা শাড়ি ভাঁজ করে তুলে রাখে। আবার উনি যাবে, ওনাকেও আবার 100টা শাড়ি বার করবে, নিতেও পারে নাও নিতে পারে, আবার ভাঁজ করে তুলে রাখবে। 1 ঘন্টা পর আবার উনি যান, আবার 100টা শাড়ি দেখাবে, আবার ভাঁজ করবে, আবার তুলে রাখবে। 1 ঘন্টা পর আবার উনি যান, আবার 100টা দেখাবে, ভাঁজ করে রাখবে, আবার 1 ঘন্টা পর উনি যান, আবার 100টা দেখাবে, আবার ভাঁজ করে রাখবে। এবং লাস্ট 15 বছর ধরে যদি সেই দোকানটা চলছে, 15 বছর প্রতিদিন ওই লোকটাই কাজটা করছে, তবে দোকানটা চলছে। আর আপনি 5 দিন দেখিয়ে ঢুকে গেলেন, 5 জন লোক বলেছে প্রোডাক্ট দেখাও, ওই বাপরে 5 জনকে দেখিয়ে ফেলেছি, আর তো পারছি না। আপনার ব্যবসা চলবে কি করে? একটা শাড়ির দোকানকে কোনদিন ঠকতে দেখেছেন? সে কন্টিনিউয়াস জামা কাপড় দেখাতে থাকে। কোনদিন খাবারের দোকানে যান, লোকেরা দাদা এই মিষ্টির দাম কত, এই মিষ্টির দাম কত, এই মিষ্টির দাম কত, এই মিষ্টির দাম কত। দোকানদার বলে হ্যাঁ নেবো না, চলো ভাত তো দাম দিয়ে করছিস না, বলেছে নো, ও প্রত্যেকটা কাস্টমারকে 10টা মিষ্টির দাম বলে। দোকানদারও জানে নেবে বেটা একটা, খাবে হয়তো একটা 5 টাকার সন্দেশ, জাম দিয়ে করে গেল 50 টাকা, কিন্তু তাও সে হাসি মুখে এটার দাম এত, এটার নাম এই, এটার দাম এত, এটার দাম এত। এবং লাস্ট 40 বছর ধরে সেই লোকটা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। আর আপনি 2 জন লোককে বলে হাতিয়ে গেলেন, 3 জন লোককে বলার ক্ষমতা নেই। আর আপনাদের কি ব্যবসা হবে ভাই? ট্র্যাডিশনাল ব্যবসা করতে এই কাজটা করতেই হবে আপনাকে, রেগুলার শাড়ি করে দেখাতে হবে, রেগুলার আপনাকে মিষ্টির দাম বলতে হবে, রেগুলার খাবারের দাম বলতে হবে, কিন্তু রেগুলার কাজ।
তো এই বিজনেসের ক্ষেত্রেও এটা রেগুলার কাজ, যেটা হচ্ছে লং টার্ম আপনার কাজে লাগবে। কাস্টমারের রিপিট পারচেজ সাইকেল তৈরি হবে, রিটেলিং এর মাধ্যমে আপনার কাস্টমার রিপিট অর্ডার দেবে, আপনার প্রেজেন্টেশনে কনফিডেন্স বাড়বে এবং লং টার্ম ভিজিবিলিটি আসবে। রিটেলিং এর জন্য মাইন্ডসেট কি রকম হওয়া উচিত? দ্য রিটেল ফার্স্ট, রিক্রুট নেক্সট। এই লোকেদের কনফিউশন থাকে না, রিটেল করবো না রিক্রুট করবো, রিটেল করবো না রিক্রুট করবো। দেখুন ভালো করে আজকে বলতে একদম ক্লিয়ার হয়ে যাবে সাহায্য হয়ে যাবে। If you doesn't know the prospect আপনার কি নিতে চায়, সে প্ল্যান জয়েন করবে কি করবে না, রাইট? ধরুন আমাকে কেউ রাস্তায় কোনো ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, আমি থাকি কলকাতায়, ভদ্রলোকের রাস্তার সঙ্গে কারোর সঙ্গে দেখা হলো, তার কাছ থেকে আমি প্রসপেক্টিং করলাম, পরবর্তীকাল থেকে ফলো আপ করলাম, সে থাকে হয়তো বর্ধমানে, সে আমাকে একটা ডেট দিল, আমি কলকাতা থেকে একদিন আসলাম ট্রেন ধরে, তার কাছে এসে বসলাম, বসে সমস্ত বিজনেস প্ল্যান তাকে সমস্ত ভালোভাবে বললাম। ভদ্রলোক হ্যাঁও বলতে পারে, ভদ্রলোক নাও বলতে পারে, তো ধরে নিলাম তর্কের কাছে ভদ্রলোক সেটা আমাকে না বলল। আমার যাওয়া আসা টাকা গেল, সময় গেল, এনার্জি গেল, সবকিছুই গেল। মনে হয় আই এম গুড বিজনেসম্যান, আই এম ওয়ার্স্ট বিজনেসম্যান। জমে হবে না আমার দ্বারা ব্যবসা, কারণ ব্যবসাদার একটা পা ফেলে প্রফিটের জন্য, উইদাউট প্রফিট একটা পাও বলে না করতে। সেখানেই যদি আমি লোকের কাছে আসতাম আর এসে যদি আমি ফার্স্টে তাকে প্রোডাক্টের কথা বলতাম, আর যদি অ্যাটলিস্ট দুটো হেলথ কেয়ারের প্রোডাক্টকে বিক্রি করতাম, কম করে হলে 500 থেকে 600 টাকা তো আমার রিটেল আসতো। তুই জয়েন কর চাই না কর, আমার তো কোনো লস নেই, আমার যাওয়া আসা সমস্ত খরচা উঠলো, তুই জয়েন করলে না ভালো, তুই জয়েন না করলে তোর গেল, আমার কিছু যায় আসলো না, আমি আমার প্রফিট আমি নিয়ে বেরিয়ে গেলাম। তাহলে ফার্স্ট রিক্রুট করা উচিত না রিটেল করা উচিত? রিটেল। ইফ দেয়ার ইজ এ ডাউট, ইফ একটা হয় আমি জানি এই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাবো, এই প্রোডাক্টের জন্যই আমাকে ডেকেছে, সেখানে তো কোনো প্রশ্নই নেই প্ল্যানের কথা, সোজাসুজি প্রোডাক্টের উপর। ইফ দেয়ার ইজ এ ডাউট, ডাইলেমা, আই ডাজন্ট নো লোকটা জয়েন করবে কি করবে না, অলওয়েজ গো ফর দ্য রিটেল ফার্স্ট, ঠিক? এবার যদি আমি ধরি মানে প্রোডাক্ট ধরুন বিজয়কে, I know Vijay is a networker, he is a distributor of Vestige Ground. তাহলে আজকে যদি ওকে আমি কোনো বিজনেস নিয়ে বলতে আসি, আমার কি মনে হয় আমি বিজয়কে এসে দেখাবো, দেখ সাবান রয়েছে, পেস্ট রয়েছে, আমাদের পেস্টে এই রয়েছে, বলে ভাই তো ফালতু কথা কি বলছিস ভাই, প্ল্যানে দম কি রয়েছে দেখা আগে। তো যদি আমি জানি যে হি অর শি ইজ এ নেটওয়ার্কার, তাকে আমি বিজনেসের জন্যই বলবো, একদম 100% genuine, I will describe the plan. If there is a doubt, always go for the retail, আপনি সেফ থাকবেন, আপনার লস হবে না। তো অলওয়েজ রিটেল ফার্স্ট, রিক্রুট লেট। আপনারা অনেক সময় আমার বা তিদির বেল সিএনটি দেখেছেন, যেখানে আমরা কি বলি যে প্রথমে লোককে প্রোডাক্টের বেনিফিট দিন, লোকে প্রোডাক্ট দেওয়া পেলো, যেরকম সিএমটি ক্ষেত্রে আমরা খুব এক্সাম্পলটা দিই যে প্রথমে আপনি সিএমটি কাকে দেবেন 1400 টাকা, 1400 টাকায় প্রথমবার খেয়ে যখন লাভ হলো, পরের বার এখন প্রোডাক্টের অর্ডার নেবেন, তাকে যে হালকা করে আচ্ছা লাস্টবার কত নিয়েছিলাম 1400 না, না আপনি আমি তো এটা 970 টাকা, আচ্ছা 1400 টাকা বার করলাম, কাস্টমার কি বলবে 970 টাকা কি বলে ভাই, আরে অনেক গাড়িয়ার আছে, তোমাকে আইকার ফাইকার দিতে হবে, ডিস্ট্রিবিউটর দিতে হবে, পারবে না সব করতে, বলে আরে কেন পারবো না, 430 টাকা কম হবে কেন করবো না, বলে আরে ছাড়ো তুমি 470 টাকা বার করো তো, আরে না না বলুন না কি আছে কি করতে হবে, কাস্টমার আপনার পিছনে পড়বে জয়েন করার জন্য। তো ফার্স্ট রিটেল, দেন রিক্রুটমেন্টের পথে যাওয়া। সবথেকে প্রথমে কাস্টমার আর দ্য ফিউচার লিডার, আমার যে কোনো কাস্টমার পরবর্তীকালে ফিউচার লিডার হতে পারে, তো ফার্স্ট তাকে কাস্টমার তৈরি করো, দেন তাকে ফিউচার লিডারের জন্য নিয়ে আসো। এভরি লিডার স্টার্ট হচ্ছে অ্যাজ এ কাস্টমার, আর রিটেলিং আমাদের লং টার্ম স্টেবিলিটিকে করতে সাহায্য করে। তাহলে প্রত্যেকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট আমাকে কি করতে হবে, ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট কি করতে হবে, রিটেল। রিটেলের ক্ষেত্রে এবার সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এই কথা বলি রিটেলে কিছু বেচতে হবে স্যার, বেচাটা ঠিক বুঝতে পারছেন তো, মানে আই বিলং ফ্রম দ্যাট কাইন্ড অফ ক্লাস যেখানে বেচা আমার একটা মিনিমাম একটা ইয়ে তো রয়েছে। অনেকে ও স্যার বেচা মানে খুব ঝামেলা আছে স্যার, বেচতে ফেলতে পারবো না, কথা বলতে হলে বলতে পারে, তাও দু চারটে লোক বিক্রি কে বেচা না বলুন, একটা প্রফেশনের নাম বলুন যেখানে বিক্রি হয় না, একটা প্রফেশনের নাম বলুন, কোন প্রফেশন বিক্রি ছাড়া হয় না। আমি চাকরি করি, আমি বিক্রি করি না, ইয়েস আমি বিক্রি করি,
আমি ভেস্টিজকে আমার সময়, আমার এনার্জি, আমার নলেজ, আমার টাইম, আমি ভেস্টিজকে বেচছি। ভেস্টিজের পছন্দ হচ্ছে, সে যে আমাকে পয়সাটা দিচ্ছে, স্যালারি, ও আমার সেই জিনিসের দাম দিচ্ছে। আমার ইচ্ছে হচ্ছে আমি বেচবো, কোম্পানির ইচ্ছে হচ্ছে আমাকে দিচ্ছে। আমার ইচ্ছে না হতে পারে বেচবো, কোম্পানির ইচ্ছে না হতে পারে রাখবো। তো টোটালটাই ডিপেন্ড হচ্ছে কিন্তু বেচা কেনার উপরে। ডাক্তারের কাছে যান, ডাক্তারের যে ফিস দেন, কিসের জন্য দেন? ডাক্তার সে 7 বছর 10 বছর ধরে বই পড়েছে, আমি পড়িনি। ও হসপিটালে ক্লাস করেছে, অভিজ্ঞতা নিয়েছে। আমি 1200-1500 টাকা দিয়ে তার 3 মিনিটের সময় আমি কিনি, আর ডাক্তার বেচে। আর ওই 3 মিনিটে ও আমার নলেজ আর আমার সেই এক্সপিরিয়েন্সটাও আমাকে বেচে। তার জন্য তো ফিস নাই। Yes. লয়ার কি করে? বেচে না? তার নলেজ আর এক্সপিরিয়েন্স বেচছে। কেউ এসি চেম্বারে বসে বেচে, কেউ রাস্তার ফুটপাতে বেচে। বেচে সবাই এখানে। বিনা বেচে দুনিয়াতে কেউ চলে না। যারা বড় বড় সেলিব্রিটি, কি মনে হয় শাহরুখ খান বেচে না? Yes. শাহরুখ খান নিজের ট্যালেন্ট বেচছে, নিজের এন্টারটেনমেন্ট বেচছে। আপনার জন্য একটা লোক স্টেজের মধ্যে দাঁড়িয়ে ধেড়ে করে নাচছে, কিসের জন্য ভাই? বেচছে, তার ট্যালেন্ট আছে, সে নাচতে পারে, আপনি নাচতে পারেন না। আপনি ওর নাচ থেকে হাততালি মারছেন শাহরুখের সিনেমা দেখার জন্য, পয়সা দিচ্ছেন। তো শাহরুখ বেচছে, নাচ শিখেছেন না, সে আপনার সামনে পয়সা তুলছে। বাস্তব তো এটাই। Yes. দুনিয়াতে কোনো সম্পর্ক নেই যেখানে বেচা কেনা হয় না। বাড়িতে সন্তান রয়েছে, অনেকে হাত তুললেন। মানুষ করছে সন্তানকে কিসের জন্য? বুকে হাত থেকে সত্যি কথা বলবে, একদম মন থেকে সত্যি কথা বলবে। একটাই কাজের জন্য ছেলেকে মানুষ করছে, যে আজকে তোকে আমি বড় করছি, আমি যখন বুড়ো হবো তুই আমাকে দেখবি। দেখছেন না? Yes. হ্যাঁ? আজকে যদি সন্তান বলে, মা শুনে রাখো, যাই করছো আমার জন্য, বুড়ো বয়সে লাত্তি মেরে তাড়িয়ে দিয়ে তোমাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। আপনি কালকে ছেলেকে লাভ মেরে বাড়ি থেকে বার করবেন। Yes. ফ্যাক্ট। যতই মায়া মমতা থাকুক, আলটিমেট ফ্যাক্ট হচ্ছে এটাই। আমাদের দেখবেন মানে হিন্দু পরিবারে, বাঙালি পরিবারে বিয়ের পর দিন একটা খুব ভালো অনুষ্ঠান হয়, ভাত কাপড়ের দায়িত্ব। হ্যাঁ, বউকে আমরা ভাত কাপড় দিয়ে বলি, তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। পকেটে কি বাবা, পকেটে নিছেন? তোমাকে খাওয়াবো, পড়াবো, দায়িত্ব নিলাম, তার বদলে তুমি আমার পরিবারকে দেখবে, আমার বাচ্চাদেরকে দেখবে, আমার ঘরকে দেখবে, তবে তোমাকে খেতে দেবো, পড়তে দেবো। Yes. হাজবেন্ড ওয়াইফ, বাবা মা, কোন সম্পর্ক বেচা কেনা ছাড়া হয় না দাদা? দুনিয়াতে সবাই বেচে। আপনি জেনে বেচুন চাই না জেনে বেচুন, এসি রুমে বসে বেচুন চাই ফুটপাতে বেচুন, আপনি রেগুলার বেচছেন। উইদাউট বেচা দুনিয়াতে কোনো জিনিস এক্সিস্ট করতে পারে না। তো বিক্রি নিয়ে খুব একটা যে লোকের থাকে না, না সেটার কোনো ব্যাপার নয়। আপনি রেগুলার বেচেন তবেই এখানে এসেছেন। একটা মানুষের জন্মগত কাজ, রাইট? তো রিটেলিং করে এমন জিনিস হয় যে নতুন আপনি কিছু করছেন। তো রিটেলিং এর বোধ স্ট্র্যাটেজি কি? সবথেকে ওদের প্রোডাক্টকে নিজে পার্সোনালি ইউজ করুন। আমরা ভুলটা কোথায় করি রিটেলিং এ? নিজে প্রোডাক্টকে ব্যবহার না করে আমরা লোককে বিক্রি করার চেষ্টা করি। তাতে কি হয়? কনফিডেন্স পাওয়া যায় না, তাতে কনফিডেন্স আসে না। কিরকম হয়? আপনি যদি কাউকে অ্যালোভেরা দিলেন, কাস্টমার আপনাকে ফোন করে বললো, ও বাবা আপনার যে অ্যালোভেরা গুলো রয়েছে সেগুলোর ক্যাপসুল গুলোর ভেতরে সব হলুদ হলুদ বেরোচ্ছে। কি বলবেন আপনি? বলতে পারে, কিন্তু আমাকে বলতে পারবে না। কারণ আমাকে যদি বলে ওরা 18 বছর ধরে খাচ্ছি, আমার কোনদিনও হলুদ বেরোলো না, সব সবুজ বেরোলো, তোমার তো হলুদ বেরিয়ে গেল। আমাকে অন্য বলতে বলছে, স্যার প্রেস্টিজের তেলটা নিয়ে না একজন লোকের সব চুল পড়ে গেল। 18 বছরে আমার তো পড়লো না, পড়ে গেল। তাকে সমস্যা রয়েছে, তেলের সমস্যা হয় না, ঠিক না? তো ফার্স্ট প্রোডাক্টকে ইউজ করুন রেগুলার। দেখুন, সব প্রোডাক্টকে একসঙ্গে ইউজ করতে পারবেন না। কিছু প্রোডাক্ট আপনি নিজে ইউজ করবেন, কিছু প্রোডাক্টের আপনার এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করবেন, যাকে দিয়ে বা লোককে ব্যবহার করিয়ে। আর চেষ্টা করবেন ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজে ব্যবহার করতে। একটা থেকে দুটো প্রোডাক্ট ব্যবহার করুন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে থাকুন, সো দ্যাট আপনার কনফিডেন্স বিল্ড হবে প্রোডাক্টের উপরে। তাহলে রিটেলিং করতে হলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিজে প্রোডাক্টকে পার্সোনালি ইউজ করুন, শেয়ার করুন রেজাল্ট এন্ড টেস্টিমোনিয়াল। আর টেস্টিমোনিয়াল কোনদিন মুখের কথা বা আমি বলছি বলে নয়, ইট শুড বি ইন আ ভিডিও ফরম্যাট, ইট শুড বি দ্য প্রপার ডকুমেন্টেশন, যেটা লোকের কাছে আপনি শো করতে পারবেন, দেখাতে পারবেন ডিজিটাল যুগের মধ্যে। তো সেইটা হচ্ছে আপনার আজকের দিনের টেস্টিমোনিয়াল। এছাড়াও কি করতে হয়? মেনটেন দ্য কাস্টমার ডেটাবেস।
কোন কাস্টমার আমার কি প্রোডাক্ট নিয়েছে, পরবর্তীকালে তাকে আমি কোন প্রোডাক্ট দিতে পারি, লাস্ট কবে সে প্রোডাক্ট নিয়েছে, তারটা শেষ হলো কিনা, এই প্রত্যেকটা ডেটাবেস কিন্তু আপনাকে মেইনটেইন করতে হয় রিটেলিং এর ক্ষেত্রে, রাইট? এনিবডি কেউ ব্যাংকিং সেক্টরে রয়েছেন এখানে? এনিবডি ব্যাংকিং সেক্টর? চলো, ব্যাংকের বিজনেস কিভাবে হয়? এনি আইডিয়া? ব্যাংক কি প্রত্যেক মাসে মাসে নতুন নতুন কাস্টমার নিয়ে আসে? নো, ওই একই কাস্টমার, তাকেই সেভিংস অ্যাকাউন্ট করায়, তাকেই কারেন্ট অ্যাকাউন্ট করায়, তাকেই বলে তুই লোন দে, তাকেই বলে তুই এফডি কর, তার কাছ থেকে পয়সা নিয়ে জমা করে, আবার তাকেই সেই পয়সা থেকে লোন দেয়, তাকেই ক্রেডিট কার্ড দেয়, তাকেই ডেবিট কার্ড দেয়, তাকেই গাড়ি বেচার লোন দেয়, তাকেই গাড়ি কেনার লোন দেয়, একটাই কাস্টমার থেকে। দ্যাট ইজ কল্ড দ্য সার্ভিস বা কাস্টমারের আপগ্রেডেশন। তাহলে আপনার যে কাস্টমার যে আজকে সিএমডি নিয়েছে, সে পরবর্তীকালে তো আপনার কাছে হার্টের প্রোডাক্টও নিতে পারে, কিডনি প্রোডাক্টও নিতে পারে, লিভারের প্রোডাক্টও নিতে পারে। তাহলে কাস্টমার ডেটাবেস মেইনটেইন করা উচিত। সেই জন্য ব্যাংক যেরকম কাস্টমার ডেটাবেস মেইনটেইন করে, ঠিক সেরকম ভাবে রিটেল করতে হলে আপনাকেও আপনার কাস্টমারের ডেটাবেস মেইনটেইন রাখতে হয়। তার পাশাপাশি মান্থলি ফলো আপ করা। দেখুন, লোককে যখন আপনি প্রোডাক্ট দিতে যাবেন, ডোন্ট টক অ্যাবাউট দ্য ফিচার, টক অ্যাবাউট দ্য বেনিফিট। আপনি দেখবেন আজকে মডার্ন যুগে যদি আপনি ফেসবুক তো প্রচুর প্রত্যেকেই দেখেন, ফেসবুকে দেখবেন অনেক প্রোডাক্টের অ্যাড আছে যে আমাকে যখনই ব্যবহার করা শুরু করবেন 5 দিনের মধ্যে আপনার শরীরে এই জায়গা দেখতে পাবেন, 10 দিনের মাথায় আপনি এই উপকারটা পাবেন, 1 মাসের মাথায় এই উপকারটা পাবেন। তো আপনাকে আপনার স্পিচ এইভাবেই করতে হবে যে আপনি যখন এটাকে ব্যবহার করবেন, স্যার আপনি যদি আমাদের ফ্ল্যাশ অয়েল ব্যবহার করেন, প্রথম 5 দিনের মধ্যে দেখবেন আপনার যে মাসলসের যে পেইন গুলো হতো বা রাত্রেবেলায় শুয়ে সময় পা অনেক সময় টান ধরে যায়, আপনার সেই জিনিসটা সব থেকে আগে 5 থেকে 6 দিনের মাথায় বন্ধ হবে। 15 দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার নিঃশ্বাস নিতে সুবিধা হচ্ছে, আপনার নিঃশ্বাস নিতে কোনো বুকের মধ্যে কোনো টান ভাব লাগছে না, আপনার রাত্রেবেলা দেখবেন ব্রেন খুব আপনার শার্প হচ্ছে, যে কোনো জিনিস মনে রাখার ক্ষমতা আপনার বাড়ছে। 1 মাস পর আপনি যখন টেস্ট করবেন, দেখবেন আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল নেমে এসেছে, আপনার কোলেস্টেরল লেভেল ডিটোরাইট হয়েছে, আপনার গুড ফ্যাটি মেটেরিয়াল ডিটোরাইট হয়েছে। যখন এটা আপনি বলে এলেন, নাও তার প্রোডাক্ট দেওয়ার পর তাকে ফলো আপ করা 5 দিন পর, স্যার যেটা বলেছিলাম ফিল করতে পারছেন, পায়ে কি এখন আর টান পান ধরে, দেখবেন আপনার মাসেলসটা রিল্যাক্স হয়েছে কিনা, হ্যান্ডাপা হয়েছে। আচ্ছা দাদা 15 দিন হয়ে গেছে, আপনি তো রেগুলার ব্যবহার করছেন, নিঃশ্বাস নিতে এবার কিরকম ফিল হচ্ছে? না না, নিঃশ্বাস নিতে খুব ভালো লাগছে, এখন তো অসুবিধা হচ্ছে না। 1 মাসের মাথায় স্যার আপনি কি টেস্ট করিয়েছেন? একবার টেস্ট করে দেখুন আপনার কোলেস্টেরল লেভেল এবং আপনার ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল হয়েছে। আর 1 মাস হতে চললো, প্রোডাক্ট তো শেষ হয়ে গেছে, তাহলে নতুন প্রোডাক্ট কি আপনার বাড়িতে পাঠিয়ে দেবো? দ্যাটস কল্ড দ্য কাস্টমার ফলো আপ কল। তার পাশাপাশি কনভার্ট করুন কাস্টমারকে ইনটু ডিস্ট্রিবিউটর। যখন থেকে কাস্টমার দেখছেন যে ফুললি কনভিন্স এবং রেগুলার প্রোডাক্ট নিচ্ছে, দেন শো দ্য অপরচুনিটি যে আপনি চাইলে অপরচুনিটি রয়েছে, আপনি অপরচুনিটির কাজ করতে পারেন। মান্থলি রিটেলের নিয়ম হচ্ছে যে ডেইলি মিনিমাম 3 জন নতুন কাস্টমারের সঙ্গে আপনি কথা বলুন, কাস্টমারের লিস্ট তৈরি করুন, মান্থলি রেগুলার ফলো আপ করা, অফার দ্য কম্বো প্রোডাক্ট হুইচ ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বললাম আমি কম্বো প্রোডাক্ট? লোকেরা আমাকে ফোন করে, স্যার হার্টের সমস্যা হয়েছে, খালি ফ্ল্যাক্সটা দিয়ে দিলে হয়ে যাবে তো? আর কি বলা যায়? তো ধরুন আপনি দুপুরবেলায় কোনো হোটেলে খেতে গেছেন, দোকানে বলেন ভাত আছে, এটা তো জিজ্ঞেস করেন, বলে হ্যাঁ আছে, বল ভাত দাও, কি সিস্টেমে? বলো মিল সিস্টেমে। বলো আচ্ছা ভাত দাও, বসলেন, খালি ভাত দিন, বুঝলে? ভাত তো দিয়েছে, ভাতে পেট ভরবে না? কে বললো? শুধু ভাতকে পেট ভরবে না আপনার? খান না শুধু ভাত, ওঠে না না? তাহলে শুধু ফ্ল্যাক্স তো ওঠে না, তার সঙ্গে কনজেন্টিভ ছাড়া বা ফুড প্যাড ছাড়া। আপনি খালি ভাতটা বেড়ে আসলেন, আর ডাল সবজিটা কি অন্য লোক দিয়ে আসবে কি? ইট শুড বি আ কম্বিনেশন। স্যার আপনি তখনই রেজাল্ট পাবেন, আপনার হার্টের সমস্যা রয়েছে, কিন্তু হার্টের সমস্যায় করার জন্য ফার্স্ট ইউ নিড টু ডিটক্সিফাই ইউর বডি। তার জন্য ফুড প্যাড থাকবে, ফ্ল্যাক্স আপনাকে দেওয়া হবে যেটা আপনার রক্ত চলাচলকে ভালো করবে, তার সঙ্গে কনসেন্ট্রিউটেন্ট যেটা আপনার হার্টের পাম্পিং সিস্টেমকে ভালো রাখবে, এবং তার সঙ্গে আমরা দেবো আপনাকে প্রো হার্ট যেটা হার্টের যে নিউট্রিশন দরকার সেটাকে সাপোর্ট করবে। এই 4টে প্রোডাক্টের কম্বিনেশন আপনার হার্টকে প্রথম 1 মাসের মধ্যে এই জায়গায় নিয়ে যাবে, 2 মাসের মাথায় এই জায়গায় নিয়ে যাবে, 3 মাসের মাথায় এই জায়গায় নিয়ে যাবে, এবং 6 মাসের মধ্যে আপনার এই সমস্যা দূর হবে। কাস্টমারকে প্রথমে বলছিলাম 6 মাস ব্যবহার করতে হবে, 6 মাস কটা ব্যবহার করতে হবে? এই কটা। দ্যাটস দ্য কম্বিনেশন। এগ্রির ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়, লোকেরা কি স্যারকে এগ্রি একটু দিয়েছি, কোনো উপকার করে দিয়েছি,
একটা এগ্রিমেন্ট কি কাজ করবে? হ্যাঁ ভাই তুমি না তার সঙ্গে বাকি জিনিস যদি কম্বিনেশন না দাও, একটা এগ্রিমেন্ট করলো জমি তোমাকে বিশাল কিছু করে দেখাতে পারবে না, তোমার কাস্টমারও থাকবে না, তোমার বিজনেসও থাকবে না। ট্রাই টু অফার দ্য কম্বিনেশন অফ দ্য প্রোডাক্ট। একটা বা দুটো প্রোডাক্টে কাজ হয় না, ইটস এ কম্বিনেশন অফ দ্য প্রোডাক্ট। আপনার স্কিনকে ভালো রাখতে হবে। স্যার আমি খালি ওকে হাইড্রেশন ক্রিমটা দিয়ে এসেছি, তাহলে সূর্যের রোদ থেকে বাঁচাবে এটাকে? ভাই SPF 50 আপনাকে দিতে হবে সেখানে। তো ইটস এ কম্বিনেশন। আপনাকে SPF 50 ও দিতে হবে, মুখ পরিষ্কার করার জন্য আপনাকে ক্লিনজিং অয়েলও দিতে হবে, হাইড্রেশন মেইনটেইন করার জন্য আপনাকে সেখানে হাইড্রেশন ক্রিমও দিতে হবে, এবং রাত্রেবেলা মেইনটেইন করার জন্য আপনাকে নাইট ক্লিনজিংও দিতে হবে। তবে গিয়ে আপনার ফেস কন্ট্রোল থাকবে। খালি একটু ফেস ওয়াশ লাগিয়ে দেবো স্যার স্কিনটা ভালো হবে তো প্রচুর ভালো হবে। হ্যাঁ? আরে ভাই ঘুঁটেও দিতে হবে না, গোবরের সঙ্গে খড় মেশাতে হয়। কি বলছি তো? কারণ আমি এদিককারই ছেলে, বুঝ করার বাড়ি আমার, ঠিক আছে? তো ভাববেন না যে এমন কিছু কথা আমি বলবো শহরের ছেলে জানে এখানে কিছু জানবে না, সব জানি এখানটা, ঠিক আছে? তো নিজে বুঝ করাচ্ছে। তো ঘুঁটেও দেওয়ার জন্য গোবরের সঙ্গে খড় মেশাতে হয়, তবে ঘুঁটে ধরে, নাহলে ধরে না। আর আপনার এখানে প্রোডাক্টে একটা দুটো প্রোডাক্ট কিচ্ছু কাজ হবে না। So always try to offer the combinations of the product. তবে কি জিনিসটাই কাজ হবে। And ask for the referrals. Ask for the referrals. কিন্তু বলে না যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কি বলছেন তার থেকে ম্যাটার করে আপনি কি ভাবে সেটাকে বলছেন। রেফারেল আমরা কি জন্য চাই? ভাই সোজা কথা হচ্ছে ভাই আপনাকে বেচেছি, আর একজন কাউকে দাও তাকেও বেচে 2 টাকা কামাই। কিন্তু এটা কি মুখে বলবো? নো। কি বলবো? স্যার আপনি যেরকম উপকার পেলেন এই প্রোডাক্টটাকে ব্যবহার করে, আমার মনে হয় আপনার মতে আরো এরকম দুজনের উপকার আপনার করা উচিত যাদের এরকম সমস্যা রয়েছে, এবং আপনি যেরকম মুক্তি পেয়েছেন তারাও যেন মুক্তি পায়। স্যার তুমি কি তাদেরকে নাম কি আপনি সাজেস্ট করতে পারেন, যেখানে আমরা আপনার সঙ্গে গিয়ে আপনার দ্বারা সেই লোকটাকে উপকৃত করতে পারি? রেফারেলই চাইলাম, বাট ইন আ ডিফারেন্ট, রাইট? তো রেফারেল এটা কিন্তু বিজনেসের একটা বড় ইনকামের জায়গা করে। Now retailing এর যে প্রসেস রয়েছে আমি সেটা আপনাকে জানাই যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ দ্য রিটেল, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে মন দিয়ে শুনবেন যে রিটেলিং এর কিন্তু স্টেপ বাই স্টেপ রয়েছে। একটা সময় ছিল রিটেলিং কে বা আজকের দিনে বিক্রিকে কেন আমরা নেগেটিভ চোখে দেখি, কারণ কিছু লোকের জন্য, কিছু লোক কিরকম ছিল, আরে আমি তো দাদা পেটুরা মান্না জানেন টাকাকে চিরুনি বিক্রি করি আর এস্কিমোকে বরফ বিক্রি করি। তাহলে এতক্ষণ আমরা মিস্টার শঙ্করজিৎ গোস্বামী স্যারের কাছ থেকে কী শিখলাম? প্রথমেই আমাদের একটা মাইন্ডসেট ঠিক করে নিতে হবে। সে মাইন্ডসেটটা শুধুমাত্র সুযোগের জন্য নয়, শুধুমাত্র প্রোডাক্টের জন্য নয়, বা শুধুমাত্র সিস্টেমের ওপরে নয়। এটা অল অ্যাবাউট এডুকেশান। অতএব এই কাজ শুরু করার প্রথমেই আমাদের এডুকেশান নিতে হবে, বা আমাদের শিখতে হবে কাজটা কী করে করব। তারপর আমাদের মনটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য মোটিভেশনের দরকার। মোটিভেশন পাওয়ার পরে যখন আমরা কাজটা ভালো করে করব, এবং তার সঙ্গে সঙ্গে রেকগনিশান করা, আমাদেরকে আমরা যে অ্যাচিভ করছি, যে জায়গায় যাচ্ছি, সে রেকগনিশান পেতে আমরা সবাই চাই, সে রেকগনিশান পাবো। আর তার জন্য দরকার কাজ। সিরিয়াসলি কাজ করব, কমিটেড হয়ে কাজ করব, ফোকাস রেখে কাজ করব, এবং ধৈর্যের সাথে কাজটা করব। তার সঙ্গে সিস্টেম মেনে একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজটা আমাদের করতে হবে, তবেই এখান থেকে সাকসেস পাওয়া যাবে। এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।